আচ্ছা, দেখো আগের দিনের ক্লাসে আমরা জেফেট এর কনস্ট্রাকশন দেখেছি, জেফেট এর ওয়ার্কিং দেখেছি, এবং জেফেট কে কিভাবে একটা কমন সোর্স অ্যাম্পলিফায়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারি সেটাও আমরা দেখেছি। কমন সোর্স অ্যাম্পলিফায়ার হিসাবে জেফেট কে ব্যবহার কিভাবে করা যেতে পারে সেটা আমরা দেখেছি, এবং এই জেফেট কে বায়াসিং করবার জন্য কি কি টেকনিক ফলো করা যেতে পারে সেগুলোও দেখা হয়েছে। টেকনিকগুলো কি কি ছিল, বায়াসিং এর টেকনিকগুলো একবার তোমরা বলো। বায়াসিং এর টেকনিক কি কি ছিল? ভোল্টেজ ডিভাইডার বায়াস, একটা ব্যাটারির সাহায্যে বায়াসিং, আর একটা হচ্ছে বায়াসিং সার্কিটের মাধ্যমে বায়াসিং। বায়াসিং সার্কিটের মাধ্যমে যে বায়াসিং, সেখানে হচ্ছে আমরা ইউজ করেছি কি বলো, দুটো দুটো সিস্টেম, একটা হচ্ছে সেলফ বায়াস আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস, ঠিক আছে। মিড পয়েন্ট বায়াসিং যেটা, সেটা হচ্ছে তোমার সেলফ বায়াসের মধ্যেই একটা ভাগ ছিল, যে আমরা সব থেকে ভালো অপারেশন দেখতে পাবো যদি আমরা বায়াসিংটাকে মিড পয়েন্টে করে রাখি, মানে কারেন্ট যেটা আছে ড্রেন কারেন্ট তার ভ্যালুটা যদি মিড পয়েন্টে রাখি তাহলে সব থেকে ভালো পারফরমেন্স আমরা পাবো, সেটা আমরা দেখেছি। তো সেটা পাওয়ার জন্য কি করতে হয় সেটাও বলা হয়েছে। মিড পয়েন্টে বায়াসিং করবার জন্য কত রাখতে হবে, ভিজিএস এর ভ্যালুটা কততে রাখতে হবে, ভিজিএস এর ভ্যালু কততে রাখতে হবে মিড পয়েন্টে পাওয়ার জন্য? 0.293 into VGS of, হ্যাঁ 0.293 ইন্টু ভিজিএস অফ, এই ভ্যালুতে যদি রাখতে পারো তাহলে তোমার সব থেকে ভালো হবে, মানে অপারেশনটা অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার যেটা এর অপারেশন সেটা সব থেকে ভালো পাওয়া যাবে যদি আমরা ভিজিএস এর ভ্যালুটা 0.293 ইন্টু ভিজিএস অফে রাখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা দেখেছিলাম একটা অ্যাম্পলিফায়ারের যে ডিসি লোড লাইন আমরা দেখেছি অ্যাজ এ ড্রেন, সরি একটা ফেটের ক্ষেত্রে আমরা যে অ্যাম্পলিফায়ার সার্কিট পাচ্ছি তার ডিসি লোড লাইন আমরা দেখেছি, এবং তার এসি অ্যানালিসিস করে দেখেছি। এসি অ্যানালিসিস করে যে ভোল্টেজ গেন তার ভ্যালু ক্যালকুলেট করে দেখেছি। ভোল্টেজ গেনের ভ্যালু কত পেয়েছিলাম, এভি, ভোল্টেজ গেন যেটা পেয়েছিলাম এভি, ঠিক আছে। এভি সমান কত ছিল, এভি সমান হচ্ছিল আমাদের ভি আউটপুট বাই ভি ইনপুট, হ্যাঁ ভি, সরি ভি আউটপুট বাই ভি ইনপুট, আর এর ভ্যালু, হ্যাঁ এর ভ্যালু হচ্ছিল জিএম ইন্টু আর এসি, তাই তো? হ্যাঁ স্যার, জিএম ইন্টু আর এসি, যেখানে আর এসি মানেটা কি, আর এসি মানে হচ্ছে আর ডি এবং আর এল, যেটা ড্রেনের রেজিস্ট্যান্স কানেক্টেড হয়ে আছে আর যেটা আর এল আছে, এই দুটোর প্যারালাল কম্বিনেশনকে আমরা আর এসি বলছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো যে আরেক ধরনের ভোল্টেজ গেন, মানে আগের দিন আমরা একটা ভোল্টেজ গেন দেখেছি, এখন আমরা যেখানে সোর্স রেজিস্ট্যান্সটা আছে এরকম কন্ডিশনে দেখতে চাইবো যে তার ক্ষেত্রে ভোল্টেজ গেনটা কিরকম হয়, সেখানে আমরা সোর্স রেজিস্ট্যান্সটাকে ধরবো। আগেরবার আমরা সোর্স রেজিস্ট্যান্সটাকে কনসিডার করে দিই, ঠিক আছে। তো সোর্স রেজিস্ট্যান্স থাকা অবস্থায় আমরা একটা সার্কিট তাহলে ড্র করে দেখি, তার ক্ষেত্রে আমরা ভোল্টেজ গেনটা ক্যালকুলেট করব। দেখো এখানে আমরা একটা কনসিডার করছি একটা জেফেটকে, জেফেটের হচ্ছে তিনটে টার্মিনাল, জেফেটের হচ্ছে তিনটি টার্মিনাল, ড্রেন, সোর্স এবং গেট। এটা হলো ড্রেন টার্মিনাল, এটা হলো সোর্স টার্মিনাল, ঠিক আছে। আচ্ছা, ড্রেন এবং আমাদের যেটা ভিডিডি, এটা উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ভিডিডি, এটা হচ্ছে বায়াসিং সার্কিট, এখানে ভোল্টেজের মান হয়ে আছে কত, ভিডিডি। এবার এই ভিডিডি থেকে একটা রেজিস্টার কানেক্টেড হয়ে আছে কোথায়, আমাদের ড্রেন টার্মিনালে, এটা হলো আমাদের ড্রেন টার্মিনাল, ঠিক আছে। এটা হলো ড্রেন টার্মিনাল, এটা হলো সোর্স টার্মিনাল, অ্যান্ড এটা হয়ে গেল আমাদের গেট টার্মিনাল। এটা হলো এন চ্যানেল, তার জন্য এরকম দেখালাম। এটা হয়ে গেল আমাদের জেফেটটা। এখন এইটা হলো আমাদের গেট টার্মিনাল। এটাকে আমরা কি করব না, একটা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করব, যেখানে আমরা সেলফ বায়াস ইউজ করছি। সেলফ বায়াস ইউজ করছি মানে কি, সেলফ বায়াস ইউজ করার মানে হচ্ছে এখানে আমরা একটা রেজিস্টারকে কানেক্ট করব, আর এস এটাকে কানেক্ট করে দেবো এখানে, এবং সেটাকে গ্রাউন্ড করে দেবো, এটা হলো আর এস, ঠিক আছে। আর এর যে ইনপুট সাইড, ইনপুট সাইডে আমাদেরকে একটা গেটে রেজিস্টার কানেক্ট করতে হবে, এখানে একটা রেজিস্টারকে আমাকে কানেক্ট করতে হবে যেটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, কিন্তু তাও আমাকে এটা রাখতে হবে ফর প্রোটেকশন। এটা হচ্ছে আর জি, এই রেজিস্ট্যান্সের মান কত, এটা হলো আর জি। এবং আমরা গেট যে টার্মিনালটা আছে ওখানে আমরা একটা ক্যাপাসিটারের মাধ্যমে ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজটাকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। ইনপুট ভোল্টেজ যেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে ভায়া একটা ক্যাপাসিটার আমরা অ্যাপ্লাই করবো। এখানে আমাদের ধরো ইনপুট ভোল্টেজ সোর্স যেটাকে আমরা বলি কি ভি ইন, সেইটা আছে, ঠিক আছে। এটা হলো আমাদের ভি ইন, এটা হলো ইনপুট ক্যাপাসিটার, সাপোজ আমরা একে C1 নাম দিলাম বা সিআইও বলতে পারি। আর এখানে আমরা একটা আউটপুট ক্যাপাসিটার ধরছি, এটা হলো সাপোজ
সি, কাপলিং ক্যাপাসিটার যাকে বলে, এটাকে আমি সাপোজ সিসি বললাম, ঠিক আছে। এবং এখান থেকে আমরা ফাইনাল আউটপুটটাকে নিলাম, এটা হলো আমাদের ভি আউট বা ভি ও টার্মিনাল। এটা হলো আমাদের ইনপুট টার্মিনাল, এটা হলো আউটপুট টার্মিনাল। এখন এর আমাকে গেন ক্যালকুলেট করতে হবে। তো আগের দিন আমরা যে গেন ক্যালকুলেট করেছিলাম, সেই এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাওয়ার জন্য আমরা কি করেছিলাম, আমরা এসি অবস্থাতেই গেনটা বার করতে চাই, ঠিক আছে। এসি ভোল্টেজ গেন যেটা হবে সেটাই বার করতে চাই, মানে আমরা এখানে একটা সিগন্যাল দেব, তার সাপেক্ষে আমরা এখানে আউটপুটে যে ভোল্টেজ পাবো তার গেনটা কত হবে সেটাই জানতে চাইছি। তাহলে প্রথমত এর আমাকে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করতে হবে। এর এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা ড্র করি, তাহলে আমাদের যে কন্ডিশনগুলো করতে হয় সেগুলো কি কি বলো। এখানে আমাকে কি করতে হবে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবার জন্য প্রথমে আমাদেরকে যেটা ক্যাপাসিটার আছে সেগুলোকে শর্ট করে দিতে হবে, এবং যেগুলো আমাদের ক্যাপাসিটারগুলোকে শর্ট করব, আর যেখানে আমাদের ডিসি ভোল্টেজ সোর্স আছে ডিসি ভোল্টেজ সোর্সগুলোকে আমরা গ্রাউন্ড করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, এর এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করার চেষ্টা করি। এখান থেকে যদি আমরা দেখি, প্রথমের ইনপুট ক্যাপাসিটারটাকে আমরা শর্ট করে দিলাম, তাহলে ওটা গেটে গিয়ে কানেক্টেড হয়ে গেল। এটা ধরো গেট টার্মিনাল, এটা গেটে গিয়ে কানেক্টেড হয়ে গেল। গেট সেটা তো আমাদের এফইটির মধ্যেই আছে, তাহলে এফইটিটাকে আমরা এঁকে ফেলি, এটা আমাদের এফইটিটা হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের এফইটিটা হয়ে গেল। এবং স্যার এইটা সেলফ বায়াসের ক্ষেত্রে মানে বার করছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে সেলফ বায়াসের ক্ষেত্রে। সেলফ বায়াস আছে এরকম একটা অবস্থায় একটা অ্যাম্পলিফায়ার যদি থাকে, তার ক্ষেত্রে কত ভোল্টেজ গেন। এবং এখানে আমরা আরএসটাকে বাইপাস করিনি, আরএসটা আছে, আরএস এর অ্যাক্রসে প্যারালালে কোনো বাইপাস ক্যাপাসিটার কিন্তু লাগাইনি। তাহলে সেই অবস্থায় কত হবে সেটাই আমরা দেখতে চাই, ঠিক আছে। সেই অবস্থাতে কত হবে সেটাই কি আমরা দেখতে চাইছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি, এবার যেটা আমাদের যে এফেক্টটা আছে, ফেটটা এরকম থাকলো, আমাদের এখানে আমরা ক্যাপাসিটারটাকে শর্ট করে দিয়েছি, তাহলে এখানে আমাদের এটা ইনপুটে আমাদের ভিআই তো আছেই, এখানে আমরা ভিআই অ্যাপ্লাই করেছি। এখানে আমাদের কে ছিল, এখানে আমাদের রেজিস্টারটা ছিল, সেটাও থাকলো, ঠিক আছে। কিন্তু ওটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা হলো আমাদের ওই আরজিটা, এটা হলো আরজি, ঠিক আছে। এবং এখানে আমাদের কে থাকবে, এখানে হচ্ছে আমাদের ওই আরএসটা থাকবে, এটা গ্রাউন্ডেড, এটা আরএস থাকলো। উপরের দিকটাতে কি হবে বলো, উপরের দিকে যেটা আমাদের এটা কোন টার্মিনাল, এটা হলো সোর্স টার্মিনাল, এটা হলো সোর্স টার্মিনাল। আর উপরের দিকে যেটা টার্মিনাল গুলো আছে এটা হলো আমাদের ড্রেন টার্মিনাল। ড্রেন টার্মিনাল থেকে গ্রাউন্ডেড, হ্যাঁ উপরেরটাও দেখো গ্রাউন্ডেড হয়ে যাবে, ডিসি সোর্সটা তো গ্রাউন্ডেড হয়ে যাবে, এটাও গ্রাউন্ডেড। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা একটা আরডি যেটা আছে, আরডি সেটাও গ্রাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। আরডির মাধ্যমে ওটা হচ্ছে গ্রাউন্ডেড হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের আরডি, ঠিক আছে। ওটাকে আমরা গ্রাউন্ড করে দেখিয়ে দিলাম। তাহলে আউটপুটটা আমরা কোথা থেকে কালেক্ট করব বলো, আরডিটা যেখান থেকে স্টার্ট হয়েছে আমাদের ওখান থেকেই কালেক্ট করা উচিত। প্যারালাল টু আরডি, মানে এই জায়গা থেকে আমাকে আউটপুটটাকে কালেক্ট করতে হবে। ভিও যেটা আমি সেটা এখান থেকে এই পয়েন্ট থেকে পেয়ে যাব, ঠিক আছে। এখন এই ছবিতে দেখো, এখান দিয়ে তো একটা কারেন্ট আসবে, এসি কন্ডিশন যখন, তাহলে আমরা কারেন্টটাকে ছোট হাতের আইডি দিয়ে ডিনোট করব। এবং ছোট হাতের আইডি সমান আমরা কি জানি, আগের দিন আমি একটা ফর্মুলা বলেছিলাম, কি বলেছিলাম ফর্মুলাটা, জিএম ইজিক্যাল টু কত বলো, আগের দিন একটা ট্রান্সকন্ডাক্টেন্সের ফর্মুলা বলেছিলাম না, ডেল্টা ভিজিএস। হ্যাঁ, ডেল্টা ভিজিএস। এবং সেটা এখানে যদি আমরা ডেল্টা আইডি দেখি, তার মানে সেটাকে আমরা চেঞ্জ, অর্থাৎ শুধু আইডি লিখতে পারি। আর ডেল্টা ভিজিএস যেটা, সেটার পরিবর্তে আমরা শুধু ছোট হাতের ভিজিএস লিখতে পারি, চেঞ্জ ইন ভিজিএসটাকে। সুতরাং আইডির পরিবর্তে আমরা কি লিখতে পারি, আইডি সমান হচ্ছে জিএম ইন্টু ভিজিএস, এটা লিখতে পারি। তো আইডি সমান হচ্ছে জিএম ইন্টু ভিজিএস, যেখানে জিএমটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স আর ভিজিএসটা হচ্ছে গেট এবং সোর্সের মধ্যেকার ভোল্টেজের চেঞ্জ, ঠিক আছে। তাহলে আইডি সমান আমরা এখানে দেখাতে পারি এটা হচ্ছে জিএম ইন্টু ভিজিএস। আচ্ছা, আর এখানে যেটা আমাদের ইনপুট ভোল্টেজ, সেটাকে আমরা কি লিখতে পারি বলতো, ইনপুট ভোল্টেজটাকে কিভাবে আমরা লিখতে পারি বলো এই ছবি থেকে। এখানে যেটা আমরা ইনপুট অ্যাপ্লাই করছি, এখান দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, এখান দিয়ে কোনো কারেন্ট আসে কি, এখান দিয়ে কোনো কারেন্টই আসবে না, নো কারেন্ট, ঠিক আছে। কারেন্ট যেটা আসার আইডি কারেন্ট, তাহলে সেটা যদি এখান দিয়ে আইডি ঢোকে, সেটা নামবে কোন রাস্তা দিয়ে, সেটাই আরএস এর মধ্যে দিয়ে নেমে যাবে, আরএস এর মধ্যে দিয়েও আইডি কারেন্টই ফ্লো করে যাবে, ঠিক আছে, বোঝা গেল। কারণ এই গেটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট তো আসে না, সুতরাং যা আইডি কারেন্ট ড্রেন দিয়ে আসবে সেটা পুরোটাই সোর্স দিয়ে এখান দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। সুতরাং
যদি আমরা এই জায়গাটাতে, এই জায়গা থেকে এইটুকু অংশের মধ্যে, কোন জায়গাটা বলছি বলতো, এইখান থেকে এইটুকুর মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি? ভি ইন সমান কি লিখতে পারি? দেখো, ভি ইন মানে দুটো ভোল্টেজের সমষ্টি, একটা হচ্ছে এই গেট এবং এই যে সোর্স টার্মিনাল, এইটুকু অংশের VGS মধ্যে একটা plus ভোল্টেজের ড্রপ ID হয়েছে। into RS. ঠিক, এইটুকু অংশের মধ্যে যে ভোল্টেজের ড্রপ হয়েছে সেটাকে আমরা ভিজিএস লিখতে পারি, আর এই ড্রপ সেটাকে আমরা লিখতে পারি কত? আইডি ইন্টু আরএস, মানে এটার ক্ষেত্রে উপরে প্লাস আর নিচে মাইনাস। ঠিক আছে, সুতরাং আমরা ভিআই সমান আমরা কত লিখতে পারি? এইটুকু অংশের মধ্যে থেকে ভিআই সমান আমরা লিখতে পারি হচ্ছে, আমি একটা সাইডে লিখছি আর কি, ভিআই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিজিএস প্লাস কত? ভিজিএস প্লাস আইডি ইন্টু আরএস, আইডি ইন্টু আরএস। তাহলে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, আমরা ইনপুট ভোল্টেজ পেয়ে গেলাম এবং আমরা আউটপুট ভোল্টেজও পেয়ে গেছি। ইনপুট ভোল্টেজ, আচ্ছা ইনপুট ভোল্টেজ তো পেয়ে গেছি ভিআইটা, আর আউটপুট ভোল্টেজ ভিও সমান কি লিখতে পারি? ভিও সমান কত লেখা যেতে পারে বলো? যদি আমার ড্রেন কারেন্ট যেটা আইডি লিখেছি সেটা তো এখান দিয়েও গেছে, ড্রেন কারেন্টটা তো এই রাস্তা দিয়েও ফ্লো করেছে, ড্রেনের মধ্যে দিয়েও তো ফ্লো করেছে, তাই তো? ID into RD. আইডি ইনটু আরডি, এটাকে আমরা লিখতে পারি এইটা ভিও। একটু বলুন না, আইডি ইজ ইকুয়াল টু জিএম ইনটু পিএস এর, এটা কিভাবে বললেন? দেখো, ভিআই যেটা আছে ইনপুট ভোল্টেজ, তুমি এখানে অ্যাপ্লাই করেছো, কোন জায়গায় অ্যাপ্লাই করেছো? এইখানে অ্যাপ্লাই করেছো, এই জায়গাতে। তাহলে এখানে যদি তুমি ভিআই অ্যাপ্লাই করে থাকো, এই জায়গাতে যদি ভিআই অ্যাপ্লাই করে থাকো, সেটা দুটো ভোল্টেজের সমষ্টি না? এইখান থেকে এইটুকুর মধ্যে একটা ড্রপ হচ্ছে, গেট এবং সোর্সের মধ্যে একটু ড্রপ, আর এইখান থেকে এইটুকুর মধ্যে একটা ড্রপ। তাহলে গেট থেকে সোর্সের মধ্যেকার ড্রপটাকে আমরা লিখছি ভিজিএস, আর এই সোর্স থেকে গ্রাউন্ডের মধ্যেকার ড্রপটাকে এটা লিখছি। বুঝতে পেরেছি স্যার, স্যার এটা বুঝতে পেরেছি আমি, ওইটা বলছি আইডি ইজ ইকুয়াল টু জিএম ইনটু ভিজিএস এর, এটা কিভাবে বলবো? এটা তো একটা ট্রান্স কন্ডাক্টেন্সের ডেফিনেশন। ট্রান্স কন্ডাক্টেন্স বলে জেফেট এর ক্ষেত্রে একটা টার্ম আছে, ঠিক আছে, ট্রান্স কন্ডাক্টেন্স। এটা স্যার কি ওইটা বলে? তো স্যার, স্যার ওটা তো স্যার ডেল্টা আইডি, মানে আইডি চেঞ্জ অফ আইডি। হ্যাঁ, এবার চেঞ্জ অফ আইডি মানে কি? এখানে যেটা আমি ছোট হাতের আইডি লিখেছি, মানে এটা তো এসি কন্ডিশনে। এবার এসি কন্ডিশনে যেটাই হচ্ছে ওটাই তো চেঞ্জ, তাই না? এসি কন্ডিশনের ওটাই তো চেঞ্জ। মানে চেঞ্জটাকে আপনি আইডি দিয়ে এবং ভিজিএস দিয়ে লিখেছেন নাকি? হ্যাঁ, চেঞ্জ যেহেতু এসি কন্ডিশনে আমরা এটা করছি, কনসিডার করছি, ঠিক আছে? তাহলে স্যার এক্ষেত্রে স্যার ভি ভি ইনে যেখানে যেটা করেছেন স্যার, ওই ভিজিএস স্যার, এখানেও কি স্যার ওটা চেঞ্জ সাপেক্ষে করেছেন? হ্যাঁ, এখানেও এটা চেঞ্জটাকেই ধরতে হবে, ভি এবং গেট এবং সোর্সের মধ্যেকার যে ভোল্টেজ, কারণ গেটের ভোল্টেজটা তো কনস্ট্যান্ট থাকছে না, গেটের ভোল্টেজটা ভিআই যেরকম যেরকম হচ্ছে গেটের ভোল্টেজটাও চেঞ্জ হচ্ছে, তার জন্য এটাও ভিজিএস, ঠিক আছে, প্লাস এইটুকুর মধ্যে যে ড্রপ সেটা হচ্ছে আইডি ইন্টু আরএস, ঠিক আছে? এখন দেখো, আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছ, আউটপুট ভোল্টেজটা কত? আইডি কারেন্টই এর মধ্যে দিয়ে ফ্লো করছে, তাই তো? আইডি কারেন্টই তো এর মধ্যে দিয়ে ফ্লো করছে, তাহলে ড্রেনের মধ্যে দিয়ে যদি আইডি কারেন্ট ফ্লো করে, এখানে ভোল্টেজ কত পাবো? ভিও সমান কত হবে? ভিও আউটপুট ভোল্টেজ সমান কত? আইডি ইন্টু আরডি, আইডি ইন্টু আরডি। তাহলে আইডির জায়গায় আরডি, আইডির ভ্যালুটা বসিয়ে দাও। আইডির জায়গায় কত বসাতে পারি? জিএম ইন্টু ভিজিএস বসাতে পারি। তাহলে আইডির জায়গায় আমরা বসিয়ে দিলাম জিএম ইন্টু ভিজিএস ইন্টু আরডি, ঠিক আছে? আর ভি ইন এর জায়গায় আমাদের অলরেডি ক্যালকুলেট করা আছে, ভি ইন মানে হচ্ছে এইটা। তাহলে এখন আমাদের যদি গেন বার করতে বলে, গেন সমান আমরা কি লিখবো? ভোল্টেজ গেন, দ্যাট ইজ এভি। এভি মানে হচ্ছে ভি আউট বাই ভি ইন, ঠিক আছে, ভি আউট বাই ভি ইন। তাহলে বলো ভি আউট সমান কত হচ্ছে? ভি আউট সমান হচ্ছে জিএম ইন্টু ভিজিএস ইন্টু আরডি, ঠিক আছে, জিএম ইন্টু ভিজিএস ইন্টু আরডি ডিভাইডেড বাই ভি ইন সমান কত? ভিজিএস প্লাস আরডি ইন্টু আরএস, ভিজিএস প্লাস আইডি ইন্টু আরএস। এখন এই আইডির জায়গাতে আমরা এটাও বসিয়ে দিতে পারি, আইডির জায়গায় আমরা জিএম ইন্টু ভিজিএস বসিয়ে দিতে পারি এখানেও। তাহলে এখানেও যদি বসিয়ে দিতাম তাহলে কি হতো? এটা বসিয়ে দিয়ে লিখলে এটা হয়ে যেত ভিজিএস প্লাস আইডির ভ্যালু যেটা আছে জিএম ইন্টু ভিজিএস, ওটা বসিয়ে দিলাম। তাহলে জিএম ইন্টু ভিজিএস ইন্টু আরএস, ঠিক আছে, আরএস। তাহলে ওখান থেকে আমরা ভিজিএসটা দেখো কমন চলে যাচ্ছে, এই দিকের টার্মটাতে যদি আমরা দেখি ভিজিএসটা কমন চলে যাচ্ছে। ভিজিএস কমন চলে গেলে কত হয়? ভিজিএস কমন চলে গেলে ভেতরে পড়ে থাকে 1 প্লাস জিএম ইন্টু আরএস, ঠিক আছে, 1 প্লাস জিএম ইন্টু আরএস, ঠিক আছে। আমরা এটা হয়ে গেলাম ভি ইন এর ভ্যালু, এটা হচ্ছে জিএম, ভিজিএস কমন ইন্টু 1 প্লাস জিএম ইন্টু আরএস। তাহলে এখানেও যখন আমরা লিখবো এভি, সেখানেও আমরা ডাইরেক্ট ওই যেটা পেয়েছি ওটাকেই সাবস্টিটিউট করবো, জিএম ভিজিএসটাকে কমন নেওয়া অবস্থাতে। তাহলে এটা হয়ে যাবে ভিজিএস কমন চলে গেছে এবং ভেতরে পড়ে আছে 1 প্লাস জিএম ইন্টু
RS, ঠিক আছে, 1 প্লাস GM ইন্টু RS। তাহলে এখন আমাদের যে VGS যে টার্মটা, এটা উপরে আর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে। VGS টার্মটা দেখো উপরে এবং নিচে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে, GM ইন্টু RD, উপরে পড়ে থাকলো GM ইন্টু RD ডিভাইডেড বাই নিচে কে পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে 1 প্লাস GM ইন্টু RS, GM ইন্টু RS, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের গেইন যখন আমরা সোর্স রেজিস্ট্যান্সটাকে কনসিডার করব। সোর্স রেজিস্ট্যান্সটা যেখানে বাইপাস হচ্ছে না সেই অবস্থাকার গেইন কত হচ্ছে, GMRD ডিভাইডেড বাই 1 প্লাস GM ইন্টু RS। আর একটা জিনিস, যদি আমাদের এখানে লোড রেজিস্টারটাও থাকতো তখন কি রকম হতো, আমি ছবিটাকে জুম আউট করে দেখাই। এখানে যদি আমাদের লোড রেজিস্টারও একটা থাকতো, ধরো এখানে একটা লোড রেজিস্টারও, তাহলে স্যার আরডি আর লোড রেজিস্টার তখন কি প্যারালাল হতো? হয়ে যেত। ঠিক, তখন হচ্ছে দেখো এই আরডিটা তো থাকতো না, আরডির সঙ্গে আরেকটা লোড রেজিস্টারও প্যারালালে চলে আসতো। যদি আমাদের এখানে আরএল একটা লোড রেজিস্টার আমরা দেখাতাম আরএল, তাহলে যখন আমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতাম তখন এখানে আরডি শুধু থাকতো না, আরডির সঙ্গে প্যারালালে একটা আরএলও চলে আসতো। এবং তখন আমার কি হতো, এটা শুধুমাত্র আরডি হতো না, এটা আরডি প্যারালাল আরএল হতো। তখন আমরা এটাকে আরডি প্যারালাল আরএল জিনিসটাকে কি বলি, আর এসি বলি, ঠিক আছে। এটা আমাদের এই ক্ষেত্রে হয়েছে যখন আমরা লোড রেজিস্টারটাকে ধরিনি, লোড রেজিস্টার নেই, সেই অবস্থাকার কন্ডিশনে আমাদের এই গেইনটা ঠিক আছে। কিন্তু যদি লোড রেজিস্টার থাকতো, তখন আর এটা আরডি থাকতো না, আরডির সঙ্গে প্যারালালে কিছু একটা থাকতো যেখানে আরডি প্যারালাল আরএল হয়ে যেত। এবং এই আরডি প্যারালাল আরএল জিনিসটাকে যদি আমরা আর এসি দিয়ে ডিনোট করে থাকি, এটাকে যদি সাপোজ আমরা আর এসি দিয়ে ডিনোট করে থাকি, তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যেত, এই ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যেত। এই ফর্মুলাটাই তখন হয়ে যেত আমার AV ইজিক্যাল টু হয়ে যেত GM ইন্টু, উপরেরটা চেঞ্জ হয়ে যেত, খালি উপরেই তো আরডি আছে, আরডির জায়গায় ওটা আর এসি লিখতে, আর এসি ডিভাইডেড বাই নিচেরটা সেম থাকতো 1 প্লাস GM ইন্টু RS, GM ইন্টু RS, এটা হয়ে যেত, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে হতো, যখন এটা হতো যদি লোডেড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, এটা হতো ফর লোডেড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। আর উপরেরটা যেটা হয়েছে সেটাতে আমরা বলতে পারি আনলোডেড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে আমরা লোড অ্যাপ্লাই করিনি, অর্থাৎ কিনা আনলোডেড অ্যাম্পলিফায়ার, তার ক্ষেত্রে আমাদের গেইন ওইটা আছে। যদি এটা লোডেড অ্যাম্পলিফায়ার হতো তাহলে নিচে যে গেইনটা সেটা পাওয়া যেত, এটা হচ্ছে আনলোডেড। ঠিক আছে, এটা হচ্ছে আনলোডেড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, আর এটা হতো লোডেড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। তাহলে এই অপারেশনটা সকলে বুঝতে পেরেছে? আর এসি মানে স্যার কোন ভ্যালুটা? আর এসি মানে কোন ভ্যালুটা, আর এসি আরডি প্যারালাল উইথ আরএল। আর এখানে যদি আরেকটা লোড রেজিস্টার যদি দেখাতাম, এই জায়গায় যদি আরেকটা লোড রেজিস্টার দেখাতাম, তখন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবার সময় কি করতে, এটার সঙ্গে প্যারালাল আরেকটা রেজিস্টার দেখাতে, তো এরকম। তখন তোমার ইকুইভ্যালেন্ট যেটা হতো, মানে ভিও যেটা লিখতে, তুমি ভিওটা লেখার সময় কি লিখতে, এই আরডির সঙ্গে আরএল প্যারালাল করে যেটা হতো তার সঙ্গে আইডি কে গুণ করতে, ঠিক আছে। তখনই দেখো, তখন আউটপুটের ভ্যালুটা শুধু এইটা হতো না, আইডি ইন্টু আরডি লিখতাম না আমরা, তখন কি লিখতাম, আইডি ইন্টু আরডি প্যারালাল আরএল লিখতাম, ঠিক আছে। তো সেই ব্যাপারটা হ্যালো স্যার, সেইটাকেই বলা হচ্ছে। হ্যাঁ বলো। স্যার আইডি সমান ওই জিএম ভিজিএস টা স্যার বুঝতে পারলাম না, একটু বলে দিন। আইডি সমান হচ্ছে GM VGS, এটা ডেফিনেশন থেকে এসেছে, ঠিক আছে। একটা জেফেট এর ক্ষেত্রে একটা টার্ম আছে, জেফেট এর ক্ষেত্রে একটা টার্ম কি আছে, ট্রান্স কন্ডাক্টেন্স বলে একটা টার্ম আছে, ট্রান্স কন্ডাক্টেন্স, ঠিক আছে। সেই টার্ম ট্রান্স কন্ডাক্টেন্স মানেটা কি, কন্ডাক্টেন্স মানে হচ্ছে কারেন্ট বাই ভোল্টেজ, ঠিক আছে। কন্ডাক্টেন্স মানে হচ্ছে কি, কারেন্ট বাই ভোল্টেজ। কিন্তু যেহেতু এটার নাম হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স, ট্রান্স কথাটার মানে হচ্ছে একদিককার ভোল্টেজ আর একদিককার কারেন্ট, ঠিক আছে। ট্রান্সফার কথাটা তোমরা জানো তো, একদিককার ভোল্টেজ আর একদিককার ট্রান্সফার ইম্পিডেন্স, এরকম টার্ম তোমরা শুনেছো। এর আগে টু পোর্ট নেটওয়ার্ক যখন পড়েছো, নেটওয়ার্ক সার্কিট নেটওয়ার্কসে, তখন তোমরা পড়েছো তো ট্রান্সফার ইম্পিডেন্স, ট্রান্সফার অ্যাডমিটেন্স, এরকম টার্ম তোমরা পড়েছো। এবিসিডি বা জেড প্যারামিটার যখন পড়েছো তোমরা, তখন এগুলো শুনেছো তোমরা, ঠিক আছে। তো এই ট্রান্স কন্ডাক্টেন্স ব্যাপারটা এরকমই, যে যেখানে আমরা একদিককার ভোল্টেজ কনসিডার করব, একদিককার কারেন্ট কনসিডার করব, ঠিক আছে। এবার একদিককার ভোল্টেজ যদি নিই, মানে আমরা ধরো আউটপুটের দিককার ভোল্টেজ নিচ্ছি, ভোল্টেজ কোন দিককার নিচ্ছি, এই দিক, সরি আউটপুটের দিককার আমরা কারেন্ট নিচ্ছি, ধরো এটা তো আমাদের আউটপুট, এই যে ছবি দেখতে পাচ্ছ এখানে আমাদের আউটপুট দিক কোনটা, এই দিকটা, এইদিকে যেটা পাচ্ছি সেটাই আমাদের আউটপুটের দিক, আর ইনপুটের দিক কোনটা, এই দিকটা। তাহলে ইনপুটের দিকে আমাদের ভোল্টেজ যেটা আমরা দিচ্ছি সেটা কোথায় দিচ্ছি, গেট এবং সোর্সের মধ্যে ইনপুট দিচ্ছি, আর কারেন্ট কোথা থেকে আউটপুট পাচ্ছি, এই আইডিটা পাচ্ছি,
এটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট বাই ইনপুট ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের ট্রান্স কন্ডাক্টেন্স। তাহলে ট্রান্স কন্ডাক্টেন্সের ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি যে ট্রান্স কন্ডাক্টেন্স সমান হচ্ছে আউটপুটের দিককার কারেন্ট তার পরিবর্তন, মানে ডেল্টা অফ আইডি ডিভাইডেড বাই ইনপুটের দিককার যে ভোল্টেজ তার পরিবর্তন, অর্থাৎ ডেল্টা অফ ভিজিএস। ঠিক আছে, ডেল্টা অফ ভিজিএস। এখন যখন আমরা এসি সিগন্যাল অ্যাপ্লাই করছি, এসি সিগন্যাল অ্যাপ্লাই করলে আমাদের চেঞ্জটাকে ডেল্টা আইডি, এই জিনিসটাকে আমি লিখতে পারি ছোট হাতের আইডি, যেহেতু এসি তার মানে এটা পুরোটাই চেঞ্জ। আর ডেল্টা ভিজিএস এই যে জিনিসটা, সেটাকে আমরা লিখতে পারি ছোট হাতের ভিজিএস। ঠিক আছে, ফর এসি কন্ডিশন। সুতরাং এই ইকুয়েশন থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আইডি সমান কত পেয়ে যাচ্ছি, জিএম এর সঙ্গে ভিজিএসটা গুণ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি আইডি সমান হচ্ছে জিএম ইন্টু ভিজিএস। এটা আমরা কাজে লাগিয়েছি, এই ইকুয়েশনটাকে আমরা এই ডেরিভেশনটা করবার সময় কাজে লাগিয়েছি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা অ্যাম্পলিফায়ার পড়লাম। অ্যাম্পলিফায়ার কিভাবে পড়লাম না, জেফেট ইউজ করে পড়লাম। এবার এই জেফেট ছাড়াও ফেটের মধ্যে আরেক ধরনের ক্লাস আছে, আরেক ধরনের ডিভাইস আছে। কন্ডাক্টেন্স মানে কি স্যার 1/r যেটা ওইটা? হ্যাঁ, ওইটাকেই কন্ডাক্টেন্স বলে, 1/r। তার মানে স্যার শুধু কন্ডাক্টেন্স যদি লিখি তাহলে স্যার I/V = কন্ডাক্টেন্স। I/V সমান কন্ডাক্টেন্স। আর এখানে ট্রান্স মানে স্যার মানে চেঞ্জিং, মানে ট্রান্সফারিং বা চেঞ্জিং, তার জন্য স্যার ট্রান্স কন্ডাক্টেন্স। না, এমনিতেও তুমি কন্ডাক্টেন্স যদি বার করতে চাও এসি কন্ডিশনে রেজিস্ট্যান্স কিভাবে বার করো? যদি ডিসির ক্ষেত্রে তো তুমি এটা বলো, ডিসির যখন আছে তখন তুমি রেজিস্ট্যান্স সমান কি বলো, ডিসির ক্ষেত্রে V/I লেখো, তাই তো, V/I লেখো। কিন্তু যখন তোমাকে এসি রেজিস্ট্যান্স বার করতে হবে, এই যে যেটা আর লিখছো না, এটা অ্যাকচুয়ালি ডিসি কন্ডিশনের রেজিস্ট্যান্স। এবার যদি তুমি আর এসি কন্ডিশনের রেজিস্ট্যান্স লিখতে চাও, তখন তোমায় কিন্তু ডেল্টা অফ চেঞ্জ ইন করতে হয়, চেঞ্জ ইন ভোল্টেজ। যেমন ধরো ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এর সময় যেটা রেজিস্ট্যান্স বার করা বলেছিলাম, সেখানে দুটো ধরনের রেজিস্ট্যান্স হয় না, একটা হচ্ছে এসি রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স। এসি রেজিস্ট্যান্সটা পেতে গেলে কি করো, তখন তুমি ডেল্টা অফ ভি ডিভাইডেড বাই ডেল্টা অফ আই এরকম করো। তো সেরকমই হচ্ছে তোমার কন্ডাক্টেন্সের ক্ষেত্রেও, মানে সেটাকে জি দিয়ে জেনারেলি ডিনোট করা হয়। কন্ডাক্টেন্সটাকেও যখন আমরা এসি কন্ডিশনে বিচার করব, তখন কন্ডাক্টেন্সটাকেও আমরা এরকম লিখবো, ডেল্টা অফ আই বাই ডেল্টা অফ ভি। ঠিক আছে, ডেল্টা অফ আই ডিভাইডেড বাই ডেল্টা অফ ভি। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স আন্ডার এসি কন্ডিশন। এবার কন্ডাক্টেন্সও যদি আমার ডিসি কন্ডিশনে বার করতাম, ডিসি কন্ডিশন মানে যখন কোনো চেঞ্জ নেই, তখন আমরা জি ডিসি ইকুয়াল টু এমনি লিখে দেবো I/V লিখে দেবো, তার ভ্যালু কোনো চেঞ্জ না। বড় হাতের হবে না? হ্যাঁ, সেটা ঠিকই বলেছো, এটাকে জি ক্যাপিটালেই লেখা উচিত। ঠিক আছে, তখন আর ডিসিটা লেখারও দরকার নেই। যাই হোক, এটা ডিসি কন্ডিশন বোঝানোর জন্য বললাম, এটা হচ্ছে I/V এরকম লিখতে পারি আমরা। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল মানে কিছু টার্মস এবং কিছু ডেরিভেশন, যেগুলো আমরা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখলাম। স্যার আপনি যেটা বললেন যে জিএম ট্রান্স কন্ডাক্টেন্স del ID বাই del VGS, এটা শুধুমাত্র এই এর ক্ষেত্রে তো, মানে আমাদের এই জেফেটের ক্ষেত্রে তো? জেফেটের ক্ষেত্রেই তুমি এটা পাচ্ছ। ঠিক আছে, আউটপুটের ভোল্টেজ বা ইনপুটের কারেন্ট, ওইটাই মানে আইডি আর ভিজিএস বলছেন, মানে একদম পার্টিকুলারলি তাহলে এটা একবারে জেফেটের জন্যই, অন্য কোনো তো এর জন্য তো আইডি আর ভিজিএস তো হবে না, মানে del I বাই del VS। মানে এটা এই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যেখানে তুমি এরকম টার্মিনাল পাচ্ছ, এরকম নামকরণ করা আছে, ইনপুট ভোল্টেজটা তুমি গেট এবং সোর্সের মধ্যেই দিচ্ছ, এরকম কোনো ডিভাইসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবার এটা জেফেট কেন, এটা অন্য যে কোনো ফেটের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, শুধু জেফেট নয়, তবে ফেট হতে হবে। এবার যদি তুমি বিজেটির ক্ষেত্রে বলো, বিজেটির ক্ষেত্রে কি এটা হবে? সেখানে তুমি ডেল্টা ভিজি আইডি কোথায় পাচ্ছ, সেখানে তো পাচ্ছ না। ঠিক আছে, তো এবার আমি চলে আসবো যে আরেকটা ধরনের ডিভাইস তোমাদের আছে, সেটার নাম হচ্ছে মসফেট। ঠিক আছে, মসফেট বলে আরেকটা ডিভাইস আছে, যেটাও এক ধরনের ফেট। ঠিক আছে, এটাও হচ্ছে এক ধরনের ফেট। তো অভিজিৎ ঘোষ জয়েন হতে পারছে না। দেখো, এটা হচ্ছে এক ধরনের ফেট, যেটা মসফেট। সেই ফেটের নাম কি? মসফেট। সেই মসফেটের ফুল ফর্মটা কি? মসফেটের ফুল ফর্ম দেখো, এখানে লেখা আছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট, এটাকে বলা হয় কি? মসফেট। এটাও হচ্ছে এক ধরনের ফেট। এবার মসফেটের
দরকারটা কেন পড়লো? জেফেট হলেই তো চলছিল, মসফেটটা কেন দরকার পড়লো? দেখো, জেফেট হচ্ছে একটা ডিভাইস যেটাকে কেবলমাত্র কিন্তু আমরা কি মোডে ইউজ করতে পারি, সেটার কিন্তু কন্ডাকশনটা যা আমাদের জিরো বায়াস কন্ডিশনে যে কন্ডাকশনটা ছিল, যে আইডির যে ভ্যালুটা ছিল, সেই তার থেকে কিন্তু আমরা বাড়াতে পারি না। জেফেটের ক্ষেত্রে যেটা জিরো বায়াস কন্ডিশন, মানে যখন আমরা কোনো রকম ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, জেফেটের ক্ষেত্রে মনে করো যখন আমরা কোনো রকম ভোল্টেজ অ্যাপ্লাই করছি না টার্মিনালে, সেই অবস্থাকার যে কন্ডাকশনটা জেফেটে কিরকম ছিল আমাদের, এটা ধরলাম ড্রেন টার্মিনাল, নিচেরটাকে আমরা ধরলাম সোর্স টার্মিনাল, আর এইখানে এইটাকে আমরা ধরলাম হচ্ছে গেট টার্মিনাল। এখন আমরা গেট টার্মিনাল এবং সোর্স টার্মিনালের মধ্যে ধরো রিভার্স ভোল্টেজ আমরা একটা অ্যাপ্লাই করেছি, এটা আমরা পি টাইপের ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে এন চ্যানেল আমরা একটা জেফেট ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন এইটা যদি পরিস্থিতি হয়, এখানে আমাদের যেটা কন্ডাকশনটা হবে, চার্জ ক্যারিয়ারের যে কন্ডাকশন, অর্থাৎ ড্রেন থেকে সোর্সের দিকে যে কারেন্টের ফ্লোটা দেখতে পাবো, সেই কারেন্টের ফ্লোটা কি হবে, কারেন্টের ফ্লো কি বাড়বে না কমবে? যেটা আমাদের জিরো বায়াস কন্ডিশনে, মানে যখন এই ভিজিএস যেটা আছে গেট এবং সোর্সের মধ্যেকার যে ভোল্টেজ, সেটা যদি আমরা না দিতাম, তখন যা কারেন্ট ফ্লো করতো এখান দিয়ে, যে কারেন্টের ফ্লোটা হতো, তার থেকে কিন্তু কারেন্টটা দেখো সবসময় কমে যাবে, বাড়তে পারে কি, বাড়তে পারে না, ঠিক আছে। যা হবে কমবে, মানে এই ডিপ্লেশন রিজিয়ন, মানে যেটা এখানে একটা ইয়ে আছে তোমার এখানে যেটা ডিপ্লেশন রিজিয়ন যেটা ফর্ম হবে, সেই ডিপ্লেশন রিজিয়নের উইডথটা ক্রমশ বাড়বে, এবং তার ফলে যেটা যে চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্টের কন্ডাকশনটা হতো, মানে চার্জ ক্যারিয়ার গুলো যে চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতো, সেই চ্যানেলের উইডথটা কমে যেত, চ্যানেলের চওড়াটা কমে যেত, যার ফলে কারেন্ট কন্ডাকশনের অ্যামাউন্টটা কমে যেত, কিন্তু বাড়ানো যেত না। জিরো বায়াস কন্ডিশনে যতটা কারেন্ট কন্ডাকশন হতো, তার থেকে আমরা খালি ওটাকে কমাতেই পারি, বাড়াতে পারি না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ জেফেটের ক্ষেত্রে, ঠিক আছে। সুতরাং জেফেটটাকে আমরা কেবলমাত্র ইউজ করতে পারি ইন কি মোড, এই মোডটাকে বলা হয় ডিপ্লেশন মোড, ঠিক আছে, এটাকে বলা হয় ডিপ্লেশন মোড, যেটা কারেন্টটাকে কেবলমাত্র কমানোই যেতে পারে। এই মোডে যে অপারেশন, এই মোড অফ অপারেশনটাকে বলা হচ্ছে ডিপ্লেশন মোড, ঠিক আছে। জেফেটকে কেবলমাত্র এই ডিপ্লেশন মোডেই অপারেট করানো যেতে পারে। ডিপ্লেশন কথাটা তোমরা আগে পড়েছো, ডিপ্লেশন লেয়ার তোমরা পড়েছো কি ডিপ্লেশন কথাটা? হ্যাঁ স্যার, পড়েছি স্যার, ডায়োডে। ডিপ্লেশন কথাটার মানে কি বলেছিলাম? ডিপ্লেশন কথাটার মানে হচ্ছে এমপ্টি, ঠিক আছে, ফাঁকা করে দেওয়া। ডিপ্লেট করে দেওয়ার মানে হচ্ছে এমপ্টি করে দেওয়া, ফাঁকা। এমটি কথাটা তোমরা শুনেছো, ফাঁকা, ঠিক আছে, খালি। তার মানে এমটি করে দিচ্ছে, কাকে এমটি করে দিচ্ছে? এই মাঝখানের যে চ্যানেল, সেখানে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, চার্জ ক্যারিয়ার গুলোকে ফাঁকা করে দিচ্ছে। ডিপ্লেশন যত হচ্ছে, ডিপ্লেশন রিজিয়ন যত চওড়া হচ্ছে, তত চার্জ ক্যারিয়ার গুলো ফাঁকা হয়ে যাচ্ছে, এমটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই ঘটে জেফেটের ক্ষেত্রে, এই ঘটনাটাই ঘটে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে ডিসঅ্যাডভান্টেজটাকে আমরা ওভারকাম করতে পারি বাই ইউজিং আরেকটা ডিভাইস, আরেক ধরনের ফেট, সেই ফেটের নাম হচ্ছে মসফেট, ঠিক আছে। মসফেট বলে আরেক ধরনের ডিভাইস আছে, যেটাকে আমরা ব্যবহার করতে পারি ইন প্লেস অফ জেফেট, ঠিক আছে। এই মসফেটের ক্ষেত্রে কিন্তু আমাদের দু রকমই হয়, মানে এখানে আমাদের ডিপ্লেশন মোড অফ অপারেশনও হয়, মানে চ্যানেলটা কেবলমাত্র কমে যাবে, চ্যানেলের যে চওড়াটা সেটা কেবলমাত্র কমে যাবে, এটা হচ্ছে ডিপ্লেশন মোড অফ অপারেশন, ঠিক আছে, ডিপ্লেশন মোড। আবার চ্যানেলটার যে কন্ডাক্ট, মানে উইডথ, বা যার মধ্যে দিয়ে কারেন্ট বা চার্জ ক্যারিয়ার গুলো কন্ডাক্টেড হবে, সেটার পরিমাণটা বেড়ে যাবে। মানে আমরা যখন এখানে বায়াসিং অ্যাপ্লাই করিনি, তখন যে পরিমাণ চার্জ ক্যারিয়ার কন্ডাকশন হচ্ছে, তার থেকে চার্জ ক্যারিয়ারের কন্ডাকশনটা বেড়ে যাবে। সেটাকে আমরা কি বলবো? কমে যাওয়াটাকে যদি ডিপ্লেশন বলি, বেড়ে যাওয়ার একটা ভালো টার্ম তোমরা জানো, এনহ্যান্সমেন্ট, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া, এনহ্যান্সমেন্ট মোড। এই আরেকটাও মোড হয় এনহ্যান্সমেন্ট মোড, ঠিক আছে। মানে এই মসফেট হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে দু ধরনের অপারেশনই সম্ভব। একটা হচ্ছে ডিপ্লেশন মোডও হতে পারে, যেখানে আমাদের জিরো বায়াস কন্ডিশনে যেটা কারেন্ট কন্ডাকশন হতো, আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবার সাথে সাথে কারেন্ট কন্ডাকশনটা তার থেকে কমে গেল, সেটা যদি হয় তাকে আমরা বলবো ডিপ্লেশন মোড। আর যদি এমন দেখা যায় জিরো বায়াস কন্ডিশনে যে কারেন্ট কন্ডাকশন হতো বা চার্জ ক্যারিয়ার কন্ডাকশন হতো, বায়াসিং অ্যাপ্লাই করবার সাথে সাথে সেই কন্ডাকশনের পরিমাণটা বেড়ে গেল, একে আমরা বলবো এনহ্যান্সমেন্ট মোড, ঠিক আছে। মসফেটের ক্ষেত্রে এই দুটো মোডই সম্ভব। এটা হচ্ছে একটা মেজর অ্যাডভান্টেজ অফ মসফেট ইন কম্প্যারিজন টু জেফেট, ঠিক আছে। এবার এই মসফেট ক প্রকার?
মসফেট ক প্রকারের হয়? মসফেট হচ্ছে দু প্রকারের, ঠিক আছে? মসফেট হচ্ছে দু প্রকারের। মসফেট এটা হচ্ছে আমার দু রকমের, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ডিপ্লেশন মোড, আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড, ঠিক আছে? ডিপ্লেশন মোড মসফেট, এটাকে সংক্ষিপ্তভাবে আমি বললাম যে দু রকম অপারেশন হতে পারে, ডিপ্লেশন মোড আর এনহ্যান্সমেন্ট মোড, এই দু রকমের অপারেশন হতে পারে। তো এই ডিপ্লেশন মোডে যে অপারেশন সেটাকে বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে, প্রথম টার্মটাকে খালি নিচ্ছে ডি মসফেট, ঠিক আছে? ডি মসফেট মানে যেটা ডিপ্লেশন মোডে কাজ করে সেই মসফেটকে বলা হচ্ছে ডি মসফেট। আর এক ধরনের মসফেট আছে সেটাকে বলা হচ্ছে ই মসফেট, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ই মসফেট। এবার এখানে একটা ব্যাপার আছে, ডি মসফেটটাকে না, ডি মসফেট হচ্ছে এমন একটা ডিভাইস যেটাকে চাইলে আমরা ডিপ্লেশন মোডেও কাজ করাতে পারি, আবার চাইলে আমরা এনহ্যান্সমেন্ট মোডেও কাজ করাতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এমন সুবিধাযুক্ত একটা মসফেট যেটাকে চাইলে আমরা ডিপ্লেশন মোডেও কাজ করাতে পারি, আবার চাইলে আমরা এনহ্যান্সমেন্ট মোডেও কাজ করাতে পারি। এনহ্যান্সমেন্ট কথাটার মানে তোমরা জানো যে চার্জ ক্যারিয়ার যেটা জিরো বায়াস কন্ডিশনে যেরকম হচ্ছিল তার থেকে বেড়ে যাওয়া, এটাকে আমরা বলি এনহ্যান্সমেন্ট। আর জিরো বায়াস কন্ডিশনে যে পরিমাণ চার্জ ক্যারিয়ার কন্ডাকশন হচ্ছিল তার থেকে কমে যাওয়া, তাকে আমরা বলি ডিপ্লেশন। এখন এই ডি মসফেট বলে যে মসফেটটি আছে তাকে আমরা চাইলে ডিপ্লেশন মোডেও কাজ করাতে পারি আর এনহ্যান্সমেন্ট মোডেও কাজ করাতে পারি, ঠিক আছে? আর ই মসফেট হচ্ছে এমন একটা মসফেট যেটাকে কিন্তু ডিপ্লেশন মোডে কাজ করানো যায় না, এটাকে কেবলমাত্র এনহ্যান্সমেন্ট মোডেই কাজ করানো যাবে। মানে এটাতে যখন আমরা বায়াসিং অ্যাপ্লাই করিনি তখন যে পরিমাণ কারেন্ট কন্ডাকশন হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি হয়ই না, যখন আমরা বায়াস অ্যাপ্লাই করিনি তখন এতে কোনো কন্ডাকশনই হয় না। এবার যখন বায়াস অ্যাপ্লাই করব তার থেকে কন্ডাকশনটা কেবলই বাড়তে পারে, কমতে পারে না, ঠিক আছে? তার জন্য ই মসফেটকে কেবলমাত্র এনহ্যান্সমেন্টই করা যায়, এনহ্যান্সমেন্ট মোডেই অপারেট করানো যায়, কিন্তু ডি মসফেটকে আমরা চাইলে ডিপ্লেশন মোডেও করাতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে এনহ্যান্সমেন্ট মোডেও করাতে পারি, ঠিক আছে? এবার এই ডি মসফেট এবং এন মসফেট, সরি ডি মসফেট এবং ই মসফেট এরা প্রত্যেকেই আবার দু রকম করে হতে পারে, দু রকম টাইপের হতে পারে। একটা হচ্ছে পি চ্যানেল আর একটা হচ্ছে এন চ্যানেল, ঠিক আছে? পি চ্যানেল এবং এন চ্যানেল। ডি মসফেট এটা দু রকমের হতে পারে, কি কি বললাম? এটা দু রকমের, একটা হচ্ছে তোমার পি চ্যানেল আর একটা হচ্ছে এন চ্যানেল। মানে চ্যানেলটা কি রকম টাইপের তার উপরে নির্ভর করে পি চ্যানেল এবং এন চ্যানেল। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ই মসফেট সেটাও দু রকমের হতে পারে, একটা হচ্ছে পি চ্যানেল আর একটা হচ্ছে এন চ্যানেল। বোঝা গেল? তাহলে মসফেটকে যদি বলা হয় ক রকম, হাউ মেনি টাইপস অফ মসফেট, তাহলে কি বলবে? মসফেট হচ্ছে মূলত দু রকমের, একটা হচ্ছে ডি মসফেট যেটাকে আমরা চাইলে ডিপ্লেশন অথবা এনহ্যান্সমেন্ট যে কোনো মোডে কাজ করাতে পারি। সেই ডি মসফেট আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে এন চ্যানেল ডি মসফেট এবং পি চ্যানেল ডি মসফেট। আবার যেটা আমাদের ই মসফেট আছে যেটাকে কেবল আমরা এনহ্যান্সমেন্ট মোডেই কাজ করাতে পারি, সেটাও আবার দু রকমের হতে পারে। সেটাও হচ্ছে একরকম হচ্ছে পি চ্যানেল ই মসফেট আর একটা হচ্ছে এন চ্যানেল পি মসফেট। তাহলে বুঝতে পারলে কি কি প্রকারভেদ? মসফেটের টাইপসটা আগে বোঝো, মসফেটের টাইপটা আগে বোঝো। মসফেট হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড আর একটা হচ্ছে ডিপ্লেশন মোড, ঠিক আছে? মসফেটের দুটো মোড হতে পারে। এবার এই মোডের ওপরে ভিত্তি করে মসফেটকে আমরা দু রকম টাইপে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ডি মসফেট, এই ডি মসফেটকে আমরা চাইলে ডিপ্লেশন মোডেও কাজ করাতে পারি এবং আমরা চাইলে তাকে এনহ্যান্সমেন্ট মোডেও কাজ করাতে পারি। আর আরেকটা হয় ই মসফেট, ই মসফেটটাকে আমরা কেবলমাত্র এনহ্যান্সমেন্ট মোডেই কাজ করাতে পারি, একে আমরা কিন্তু চাইলেও মানে ডিপ্লেশন মোডে কাজ করাতে পারবো না। আবার ওই ডি মসফেট যেটা চ্যানেলের প্রকারভেদ অনুযায়ী, মানে চ্যানেল যেটা আছে, যেরকম আমাদের জেফেটের ক্ষেত্রে চ্যানেল আছে মসফেটের ক্ষেত্রেও চ্যানেল থাকবে, আমি পরে কনস্ট্রাকশনটাই আসছি, ওখানেও চ্যানেল থাকবে। সো চ্যানেলটা কি টাইপের, সেখানে চ্যানেলের মধ্যে দিয়ে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে সেটা এন টাইপের চ্যানেল না পি টাইপের চ্যানেল, তার উপরে ভিত্তি করে কিন্তু আবার ডি মসফেট এবং ই মসফেট প্রত্যেককেই দুভাগ করে ভাগ করা যায়। ডি মসফেটও এন টাইপ চ্যানেলের হতে পারে এবং পি টাইপ চ্যানেলের হতে পারে, আর ই মসফেট যেটা সেটাও এন টাইপ চ্যানেলের হতে পারে এবং পি টাইপ চ্যানেলেরও
হতে পারে। ঠিক আছে, এবারে আমরা কনস্ট্রাকশনটাই আসি যে দেখতে কিরকম হয়। দেখতে কিরকম হয় ডি মসফেট এবং ই মসফেট, তারা দেখতে কিরকম হয়। প্রথমে আমরা ডি মসফেটটাই আসি। একটা সাপোজ আমরা ডি মসফেটের মধ্যে কি রকম হতে পারে বলেছি, পি চ্যানেল হয় আর এন চ্যানেলও হয়। তার মধ্যে বেশি হচ্ছে এন চ্যানেলটাই হয়। তো এন চ্যানেল একটা ডি মসফেটের ছবি আমি আঁকবো, ভালো করে দেখো ছবিটা। এন চ্যানেল একটা ডি মসফেট, এন চ্যানেল ডি মসফেট। এটা হচ্ছে একটা ব্লক আঁকলাম আমি। এখানেও তিনটে টার্মিনাল থাকবে যেরকম আমাদের যে ফেটের ক্ষেত্রে থাকতো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলো। বলছি যে ডি মস্টেই তো দুটো ধরনের মোড হয়ে যাচ্ছে, তাহলে আবার ই মস্টের আলাদা করে কি দরকার? ডি মসফেট যেটা আছে সেটাতেই আমাদের দুটো টাইপের মোড হয়ে যাচ্ছে বলছো, ঠিক আছে, কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, আমরা এটাকে তো ইউজ করছি অ্যাজ এ সুইচিং ডিভাইস। এবার ডি মসফেটের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি, মানে এই মসফেটকে যখন আমরা অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার বা অ্যাজ এ সুইচ যখন আমরা ইউজ করছি, তখন আমাদের কিছু উদ্দেশ্য তো থাকে গেন পাওয়া, মানে হায়ার গেন আউট পাওয়া। এবার ডি মসফেট যেটা আছে তার ক্ষেত্রে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যায়। সেই ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে একটা হচ্ছে যে এখানেও আমরা আউটপুট যেটা পাই সেটা হাই আউটপুট হয়, কিন্তু ই মসফেট বা যেটা আমাদের সেটাকে কেবলমাত্র এনহ্যান্সমেন্ট মোডেই আমরা ইউজ করতে পারি। তার ক্ষেত্রে যেহেতু তার ইনপুট ইম্পিডেন্সটা আরো বেশি, তার জন্য এক্ষেত্রে গেনের পরিমাণটা আরো বেশি হয়। তাই আরো ইমপ্রুভ ভার্সন পাওয়ার জন্য বা আরো উন্নত গেন পাওয়ার জন্য আমরা ই মসফেটকেও ইউজ করি সুবিধা বিশেষে। মানে ঠিক আছে, যেখানে দরকার, যেখানে আমাদের শুধু এনহ্যান্সমেন্ট মোড অপারেট করালেই চলবে, সেরকম জায়গাতে আমরা আরো বেশি গেন বা আরো বেশি হাই ইনপুট ইম্পিডেন্স পাওয়ার জন্য আমরা ই মসফেটকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা আরেক ধরনের ডিভাইস, মানে দুটো, যেহেতু হ্যাঁ ঠিকই বলেছো যে ডি মসফেটকেও আমরা এনহ্যান্সমেন্ট এবং ডিপ্লেশন দুটো মোডেই করাতে পারছি, কিন্তু এর থেকে কিছুটা যখন আমরা এনহ্যান্সমেন্ট মোডে কাজ করাচ্ছি তখন ডি মসফেটের থেকে ই মসফেটের পারফরমেন্সটা বেটার হচ্ছে। ঠিক আছে, এইটুকু বলা যেতে পারে, এর পারফরমেন্সটা আরো বেটার হয়, যে কারণে এটাও ইউজ করা যেতে পারে, এটাও ইউজ করা হয়। এগুলো স্যার কোথায় ইউজ করা হয় বললেন? এগুলো হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিটে ইউজ করা হয়, ইলেকট্রনিক সার্কিটে সুইচ হিসাবে ইউজ করা হয়, সুইচিং পারপাসে। ঠিক আছে, তো এবার দেখো, এবার হচ্ছে আমরা চলে আসবো যে ডি মসফেট তার কনস্ট্রাকশনটা। ডি মসফেটের কনস্ট্রাকশনে এর হচ্ছে যেরকম যে ফেটের ক্ষেত্রে তিনটি টার্মিনাল ছিল, এর ক্ষেত্রেও হচ্ছে আউটপুটে তিনটেই থাকবে, কিন্তু বেসিক্যালি এর মধ্যে চারটে টার্মিনাল থাকে। ঠিক আছে, এর মধ্যে চারটে টার্মিনাল থাকে, কিন্তু বাইরে ডিভাইসটার বাইরে আমরা তিনটেই দেখতে পাই। ঠিক আছে, কারণ একটা টার্মিনাল যেটাকে বলা হয় সাবস্ট্রেট টার্মিনাল, সেই সাবস্ট্রেট টার্মিনালটা ইন্টারনালি সোর্সের সঙ্গে শর্ট করা থাকে। ঠিক আছে, সোর্সের সঙ্গে শর্ট করা থাকে। এখন আমরা জেফেটের সঙ্গে কম্পেয়ার করে করে টার্মিনালগুলোর নাম দিচ্ছি। এটা উপরে একটা ডি নাম দিলাম, মানে ড্রেন টার্মিনাল, এটা হলো সোর্স টার্মিনাল, আর একটা থাকবে আমাদের গেট টার্মিনাল। ঠিক আছে, এবার ওখানে যেরকম গেট টার্মিনালটা থাকতো, ওখানে কি রকম থাকতো, এটা ধরো এন চ্যানেল, আমি এন চ্যানেলের কথা বলছি, মানে মাঝের চ্যানেলটা ধরে নেওয়া যাক এন টাইপ। ঠিক আছে, জেফেটের ক্ষেত্রে কি হতো, এন চ্যানেলের ওপরে একটা পি টাইপের লেয়ার ডেভেলপ করা হতো। এখানে কিন্তু সেটা হয় না। এখানে কি করে, এখানে হচ্ছে এন চ্যানেল যেটা ছিল তার উপরে অল্প জায়গার মধ্যে একটা সেমিকন্ডাক্টরের একটা লেয়ার ফর্ম করে। ঠিক আছে, মানে একটা অক্সাইডের লেয়ার ফর্ম করে, সরি একটা অক্সাইডের লেয়ার ফর্ম করে। কি ধরনের অক্সাইড? জেনারেলি এই অক্সাইডটা হচ্ছে SiO2। SiO2 মানে কি? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে SiO2। এই যে লাল রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের সেই লেয়ার। ঠিক আছে, এই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারের ওপরে কি করছে না, তার ওপরে একটা মেটালিক, ঠিক আছে, জেনারেলি একটা মেটালিক টার্মিনাল, যেখান থেকে আমরা কাকে বার করে আনছি, এখান থেকে আমরা বার করে আনছি হচ্ছে এই সবুজ রং দিয়ে বললাম এটা হচ্ছে মেটাল। ঠিক আছে, মেটালিক টার্মিনাল, যেখান থেকে আমরা গেটকে বার করে আনছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গেটটাকে বার করে আনলাম। তাহলে কি কি টার্মিনাল হলো? ড্রেন, সোর্স, গেট। কিন্তু এখানে গেটটা অন্যরকম ভাবে থাকলো। প্রথমত একটা SiO2 একটা লেয়ার থাকলো, যেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সরি একটা অক্সাইডের লেয়ার। সেমিকন্ডাক্টরটা তো এটাই, মানে এন টাইপ চ্যানেল যেটা বলছি সেটাই তো অ্যাকচুয়ালি
এটা অক্সাইড আর এটা হচ্ছে মেটাল, হচ্ছে মেটাল। তাহলে এখানে কি কি টার্মিনাল হলো, মানে এগুলোকে আলাদা করে আমি জাস্ট দেখালাম। এরকম মেটাল বা SiO2 এটা তোমাদের লেখার দরকার নেই, তোমরা যখন সিম্বল বা ডায়াগ্রাম আঁকতে চাইবে তোমরা এগুলো লিখলেই হবে, ঠিক আছে। গেট, ড্রেন, সোর্স, এই তিনটে টার্মিনাল, আর এগুলো সাইডে বলে দেবে যে এটা মেটাল, এটা গেট, এটা হচ্ছে গেট টার্মিনালটা মেটাল থেকে বেরিয়েছে, এবং এটা হচ্ছে SiO2 এর একটা লেয়ার, ঠিক আছে। এর ভেতরে কিন্তু আরো একটা লেয়ার থাকে, পি টাইপেরও একটা লেয়ার থাকে। সেটা কোথায় থাকে? পি টাইপের লেয়ারটা এখানে থাকে, এখানে একটা পি টাইপের লেয়ার থাকে। এই যে নীল রঙের বক্সের মতো করলাম, এটা হচ্ছে একটা পি টাইপের লেয়ার। এই পি টাইপের লেয়ারটা এখান দিয়েও একটা টার্মিনাল বেরিয়ে থাকে, এখান থেকেও একটা টার্মিনাল বেরিয়ে থাকে। সেই টার্মিনালটা নাম হচ্ছে, এই টার্মিনালটার নাম হচ্ছে সাবস্ট্রেট, এটার নাম হচ্ছে সাবস্ট্রেট। তাহলে এখানে কটা টার্মিনাল দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছ চারটে, কিন্তু যখন ডিভাইস হিসাবে একটা মসফেটকে দেখবে তাতে কিন্তু তিনটেই টার্মিনাল থাকবে, ড্রেন, সোর্স এবং গেট। এর কারণ হচ্ছে এই যে সাবস্ট্রেট এবং এই যে সোর্স, এই দুটো টার্মিনাল ইন্টারনালি শর্টেড থাকে, ঠিক আছে। ইন্টারনালি এই দুটো টার্মিনালকে শর্ট করা থাকে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো না, কিন্তু ইন্টারনালি শর্ট করা থাকে, যে কারণে সাবস্ট্রেট বলে আলাদা করে কিন্তু টার্মিনাল এখানে দেখতে পাবেন। এখানে তিনটি টার্মিনাল দেখতে পাবে, সেটা হচ্ছে কি, ড্রেন, সোর্স এবং গেট, যেরকম জেফেটে পেতে এখানেও তাই পাবে। তাহলে এটার নামটা কি নাম বললাম? এই ধরনের যে কনস্ট্রাকশন, এটার নাম কি ধরনের? এটা হচ্ছে আমাদের ডিপ্লেশন, মানে এটা হচ্ছে ডি মসফেট, ঠিক আছে। কি ধরনের ডি মসফেট? না, এটা হচ্ছে একটা চ্যানেলটা কি ধরনের? চ্যানেলটা হচ্ছে এন চ্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে এন চ্যানেল ডি মসফেট, এটা হচ্ছে এন চ্যানেল ডি মসফেট। এন চ্যানেল ডি মসফেট। তাহলে এন চ্যানেল কেন বলছে? কারণ এখানে যে চ্যানেল যেটা আছে, চ্যানেল কিন্তু এইটাই, এখান থেকে এই যে চার্জ ক্যারিয়ার যেগুলো যাবে সেগুলো এইখান দিয়ে এখানেই যাবে, ঠিক আছে। সোর্স থেকে ড্রেনের দিকেই যাবে। এই যে ফাঁকা অংশটা, এই দিকটা গেট আর এদিকটা যে পি লেয়ার, তাদের মধ্যেকার যে অংশটা, তার মধ্যে দিয়ে কিন্তু চার্জ ক্যারিয়ারের কন্ডাকশনটা হবে, মানে এটাই হলো চ্যানেলটা, ঠিক আছে। যে কারণে এটাকে, এই চ্যানেলটা কি ধরনের চ্যানেল, এখানে কি ধরনের ডোপিং করা আছে? এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করা আছে, যে কারণে এটাকে বলা হচ্ছে এন চ্যানেল। এবার এটাকে মসফেট কেন বলছে? মসফেটের ফুল ফর্ম কি? মসফেটের মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। হ্যাঁ, মেটাল। দেখো আমি ফুল ফর্মটা লিখছি, তারপরে বুঝতে পারবে তোমরা কেন বলছে এটাকে মেটাল। মেটাল কেন বলছে? কারণ গেট টার্মিনালটা মেটাল থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে। মেটাল তো আছে, বা এখানে যে টার্মিনাল গুলো আছে, টার্মিনাল গুলো তো মেটালিক কন্ডাক্টর থাকে সেখানে, ঠিক আছে। বেটার কন্ডাক্টিভিটির জন্য টার্মিনাল গুলোতে তো মেটাল থেকেই বেরিয়ে আসছে, মেটালিক টার্মিনাল থেকে, ঠিক আছে। মেটাল ওই কারণে বলছে। অক্সাইড কেন বলছে? সিলিকন অক্সাইড ইউজ করা হচ্ছে। সিলিকন ডাইঅক্সাইডের যে মাঝখানে লেয়ারটা ইউজ করছে, তার জন্য অক্সাইড বলছে। সেমিকন্ডাক্টর কেন বলছে? কারণ এই যে চ্যানেল যেগুলো আছে এন পি, এগুলো কি কি ধরনের মেটেরিয়াল? এন পি এগুলো কি ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে কথা বলে? এই কথাগুলো কাদের ক্ষেত্রে? এটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করি। তাহলে এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। এখানে মেটাল আছে, অক্সাইড আছে, সেমিকন্ডাক্টরও আছে, আর বাকি এটা হচ্ছে একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এটা তো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বটেই, কারণ এখানে যেটা আমরা চার্জ ক্যারিয়ার কতটা ফ্লো করবে সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব? আমরা কন্ট্রোল করব গেট এবং সোর্সের মধ্যে যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব, সেই ভোল্টেজ অ্যাপ্লাই করেই আমরা এর মধ্যে দিয়ে চার্জ ক্যারিয়ারের কন্ডাকশনটাকে কন্ট্রোল করব। এবার ভোল্টেজ মানে কি? ভোল্টেজ কি তৈরি করে? ভোল্টেজ তৈরি করে ইলেকট্রিক ফিল্ড। ভোল্টেজ বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তার মানে এটা ইলেকট্রিক ফিল্ডের এফেক্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারি। তার জন্য এটা একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। এটা একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, এই কারণে একে বলা হচ্ছে। হ্যাঁ বলুন। এটা বলছে যে সিলিকন ডাইঅক্সাইডের যে স্তরটা, সেটা কি চোখে দেখতে পাওয়া যায়? মানে ওই যে তিনটে ভেরিয়েন্ট থাকে, ওইটাও কি মানে ওরকম যেরকম রয়েছে সেরকম দেখতে পাওয়া যায়? দেখা যাক, এটা একটা ডায়াগ্রাম আমরা দেখি তাহলে। দেখতে পাওয়ার তো কথা নয়, এটা হচ্ছে মসফেট ডায়াগ্রাম।
আমি একটা সিমি ডায়াগ্রাম খোঁজার চেষ্টা করছি। এই দেখো এইরকম টার্মিনাল থাকছে, ঠিক আছে, এন চ্যানেল ডিপ্লেশন মোড ডি মসফেট, দেখতে পাচ্ছ? দেখো এরকম টার্মিনাল বেরিয়ে আছে, এখানে কোথাও দেখতে পাচ্ছ কি কোনো লেয়ার দেখা যাচ্ছে? এটা ধরো একটা, এর ভেতরে যা আছে ওই মানে যাবতীয় জিনিসপত্র ব্লকের মতো এটার মধ্যে আছে, কিন্তু এখান থেকে কিন্তু সেমিকন্ডাক্টরের কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না? এখান থেকে তিনটে জাস্ট টার্মিনাল বেরিয়ে আছে, তুমি দেখে বুঝতেও পারবে না যে এটা মসফেট। তার হ্যাঁ, গায়ে যেটা চিনতে পাওয়া যাচ্ছে না স্যার কোনটা এটা যে মসফেট কোনটা যে ফেট তুমি কিছুই বুঝতে পারবে না। তোমাকে কি করতে হবে, এই যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির, এই যেমন এটা LND 150 10 চ্যানেল ডিপ্লেশন মোড ডি মসফেট, এটা হচ্ছে মাইক্রোচিপ, ঠিক আছে, মাইক্রোচিপ বলে কোম্পানির প্রোডাক্ট, তার ডেটা শিট তোমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এরকম ভাবে তোমরা যে মসফেট নিয়ে কাজ করবে, তোমরা কিনলে বুঝতেও পারবে না যে ওটা মসফেট বলে, ঠিক আছে। তোমাকে এরকম ডেটা শিট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে দেখো এখানে পিন কনফিগারেশন লেখা থাকবে, ঠিক আছে। এটা মানে এই মসফেট যারা যে কোম্পানি বানিয়েছে তারাই লিখে দেবে, এটা সোর্স, এটা গেট, এটা ড্রেন, দেখতে পাচ্ছ কি তোমরা? জুম করি, এই যে দেখো কোন টার্মিনালটা ড্রেন, কোনটা গেট, কোনটা সোর্স এরাই লিখে দিয়েছে, ঠিক আছে। অথবা এটা একটা অন্য ধরনের চিপ, এখানে হচ্ছে এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স, এটা আর একটা অন্য, ঠিক আছে। বিভিন্ন রকমের কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি না যে কোনটা কি টার্মিনাল, এবং এখানে ওই সেমিকন্ডাক্টরের লেয়ার বা কিছু এগুলো বাইরে থেকে কিন্তু অ্যাক্সেসিবল নয়, বাইরে থেকে দেখে বোঝা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। এমনকি এটা যে মসফেট সেটাই বা তুমি দেখে কি করে বুঝবে? নর্মাল যদি তোমাকে না বলে দেওয়া হয় তুমি এটা মসফেট তা বুঝবে কি করে? এমনিতে তো যেটা বিজেটিতেও তো তিনটে টার্মিনাল থাকে, জেফেট যেটা সেটাতেও তো তিনটে টার্মিনাল থাকে, সুতরাং এটা বোঝা সম্ভব নয় যদি না তার গায়ে যেটা লেখা আছে, যে সিম্বলটা লেখা আছে, ঠিক আছে, এবং যে চিপের যে নাম্বারটা লেখা আছে এই যে 150, এইটা দেখে বুঝতে হবে, এবং এটা দেখে সেই কোম্পানির ডেটা শিট ডাউনলোড করে তবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা দেখছিলাম যে একটা এন চ্যানেল ডি মসফেট, এন চ্যানেল ডি মসফেটের কনস্ট্রাকশনটা কিরকম হয় সেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম। সেটা কি সবাই বুঝতে পারলে এন চ্যানেল ডি মসফেটে কিরকম থাকে? একটা হচ্ছে ড্রেন টার্মিনাল, একটা হচ্ছে সোর্স টার্মিনাল, আর একটা হচ্ছে গেট টার্মিনাল। এবং এখানে গেট টার্মিনালটা যেখানে আছে সেখানে একটা সেখানে একটা SiO2 লেয়ার থাকছে, যেহেতু একটা অক্সাইডের লেয়ার থাকছে তার জন্য এর নামটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। এটা হলো ডি মসফেটের কনস্ট্রাকশন, একটা এন চ্যানেল ডি মসফেটের কনস্ট্রাকশন। এরকম পি চ্যানেলের কনস্ট্রাকশন কিরকম হওয়া উচিত বলো? পি চ্যানেলের কনস্ট্রাকশনটা তোমরা বুঝতে পারছো কি হবে? চ্যানেলটা চ্যানেলের পি ক্ষেত্রে হবে কি হবে? আর যেখানে পি আছে সেখানে এন হবে। কিছুই আলাদা নয়, খালি এটা এন হয়ে যাবে আর এটা পি হয়ে যাবে, এটা পার্থক্য খালি, ঠিক আছে। এটা যদি আমাকে পি চ্যানেল করতে হতো তাহলে এটা পি লিখতাম আর এটা এন লিখতাম, দিয়ে এটা কেটে এটাকে পি চ্যানেল বলে দিতাম, ঠিক আছে। এটা হয়ে যেত পি চ্যানেল, না সেইটুকুই, আর কিছু পার্থক্য নয়। ডি মসফেটের ক্ষেত্রে এন চ্যানেল আর পি চ্যানেল এই দু রকম হতে পারে, এন চ্যানেল এবং পি চ্যানেল এই দু রকমই হতে পারে। এবারে যদি আমরা দেখি যে একটা আমাদের এন চ্যানেল ই মসফেট, আমি তো বললাম দু রকম মসফেট হয়, একটা হচ্ছে ডি মসফেট আর একটা হচ্ছে ই মসফেট। এবার এই ই মসফেটের ছবি কিরকম হবে? ই মসফেটের ছবিটা কিরকম হবে? ই মসফেটের ক্ষেত্রে এরকম একটা ব্লক থাকবে, এখানেও তিনটি টার্মিনাল থাকবে, এটা হলো আমাদের ড্রেন, এটা হলো আমাদের
সোর্স, এবং এখানে থাকবে আমাদের গেট টার্মিনাল। কিন্তু গেট টার্মিনাল থাকার আগে এখানেও কিন্তু একটা লেয়ার অফ SiO2 দিতে হবে, এখানেও SiO2 এর একটা লেয়ার থাকবে, যেখানেই মসফেট সেখানে এরকম লেয়ার কিন্তু দিতে হবে SiO2। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার এখানে একটা মেটালিক গেট টার্মিনাল, যেখান থেকে গেট বেরিয়ে আসবে। কিন্তু এখানে আরেকটা জিনিস হবে, আগেরটার ক্ষেত্রে যেটা হয়েছিল, দেখো আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, সাবস্ট্রেটটা এইখানে এসে থেমে গিয়েছিল। সাবস্ট্রেটটা কোথায় এসে থেমেছিল, সাবস্ট্রেটটা কিন্তু পুরো এই SiO2 কাছাকাছি পর্যন্ত আসেনি। সাবস্ট্রেটটা দেখো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, মানে ইজিলি অনেকটা জায়গা কিন্তু চ্যানেল কন্ডাকশনের জন্য অ্যাভেলেবেল ছিল। কিন্তু এই মসফেটের ক্ষেত্রে কি হবে, এখানে চ্যানেলে কন্ডাকশনের জন্য কিছুই থাকবে না, চ্যানেলে কন্ডাকশনের জন্য নর্মাল অবস্থায় কিছুই থাকবে না, কারণ এই যে সাবস্ট্রেটের যে লেয়ারটা সেটা পুরোটাই ওই দিক থেকে একদম এই SiO2 লেয়ার পর্যন্ত এক্সটেন্ডেড থাকবে। ঠিক আছে, পুরোপুরি ভাবে এটা এক্সটেন্ডেড থাকবে আপ টু এই SiO2 লেয়ার পর্যন্ত। ঠিক আছে, তাহলে এইটা যে টার্মিনাল হলো, এই টার্মিনালটাকে আমরা বলবো হচ্ছে সাবস্ট্রেটেড টার্মিনাল, এটাকে আমরা বলছি সাবস্ট্রেটেড টার্মিনাল। ঠিক আছে, এবার এটা কি চ্যানেল হতে পারে, এটা আমি ধরলাম এটা এন চ্যানেল, তাহলে এটা যদি এন চ্যানেল হয় সাবস্ট্রেটটা হতে হবে পি টাইপের, এটা হচ্ছে পি টাইপের। ঠিক আছে, এইরকম কনস্ট্রাকশন যদি হয় তাকে আমরা বলবো কি মসফেট, এটাকে আমরা বলবো ই মসফেট। এবার চ্যানেলটা এখানে কি ধরনের হতো, চ্যানেলটা এখানে কি ধরনের, এন টাইপের। ঠিক আছে, তার জন্য এটার নাম হবে এন চ্যানেল, এন চ্যানেল ই মসফেট, এন চ্যানেল ই মসফেট। এবার এটাকে ই মসফেট কেন বলছে তার অপারেশন আমরা পরে ডিটেলে বলবো, কিন্তু আপাতত বুঝে নাও যে এটার যে চার্জ ক্যারিয়ার গুলো আছে সেই চার্জ ক্যারিয়ার গুলো কোন দিক থেকে কোন দিকে যাওয়ার কথা বলো তো। চার্জ ক্যারিয়ার জেনারেলি কোন দিক থেকে কোন দিকে যায়, একটা ফেটের মধ্যে চার্জ ক্যারিয়ার কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা এন মানে এটাও এন, ঠিক আছে, সোর্স টু ড্রেন যেত। তাহলে এখান থেকে সোর্সে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে সেগুলোকে ড্রেনে যেতে হবে। এবার ড্রেনে তো যাবে, কিন্তু যাওয়ার রাস্তা কোথায়, চার্জ ক্যারিয়ার গুলোকে আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি বাইরে থেকে সোর্স দিয়ে, তাহলে ড্রেন থেকে সোর্স থেকে ড্রেনের দিকে তো যেতে চাইবে, কিন্তু যাওয়ার রাস্তা আছে কি, মাঝখান তো পুরো পিটা ব্লক করে রেখে দিয়েছে, তাই না, তার জন্য এখান দিয়ে তো যাওয়ার রাস্তা নেই। তাহলে এটা যখন আমরা কোনো ভোল্টেজ বাইরে থেকে অ্যাপ্লাই করিনি, মানে গেট এবং সোর্সের মধ্যে আমাদের কিছু অ্যাপ্লাই করা নেই, সেই অবস্থাতে আমরা বলতে পারি যেহেতু আমার পুরো যে কন্ডাকশনের যে জায়গাটা সেটা পুরোপুরি ভাবে সাবস্ট্রেটের যে লেয়ার সেটা কিন্তু ব্লক করে রেখে দিয়েছে, সুতরাং এখানে কারেন্ট কন্ডাকশন আন্ডার জিরো বায়াস কন্ডিশন একেবারেই সম্ভব নয়। কিন্তু যখন আমরা বায়াসিং অ্যাপ্লাই করব, বায়াসিং অ্যাপ্লাই করলে আস্তে আস্তে এখান দিয়ে চ্যানেলের মধ্যে রাস্তা তৈরি হবে এবং তখন কারেন্ট কন্ডাকশনটা স্টার্ট হবে। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু যেটা চার্জ ক্যারিয়ার গুলো আছে সেটা যেহেতু জিরো বায়াস কন্ডিশনে একদমই ফ্লো করতে পারছে না, এবং একদমই ফ্লো করতে না পারা থেকে আর কি হতে পারে, ফ্লো করতে পারে মানে বাড়তেই পারে, এখানে কমবার কোনো অবকাশ নেই। ঠিক আছে, এখানে কিন্তু যা হবে বাড়বে, কারেন্ট কন্ডাকশনটা কিন্তু এখানে বৃদ্ধি পাবে, যে কারণে এটাকে বলা হচ্ছে ই টাইপ মসফেট, মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেট। ঠিক আছে, কিন্তু এই ডি মসফেটের ক্ষেত্রে একটা ব্যাপার হয়, ডি মসফেটের ক্ষেত্রে আমরা ওটাকে ব্যবহার করতে পারি অ্যাজ এ কন্ডাক্ট, মানে এনহ্যান্সমেন্ট মোডেও ইউজ করতে পারি, আবার আমরা এটাকে ডিপ্লেশন মোডেও ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল আমাদের কার ছবি, এই ছবিটা হয়ে গেল আমাদের এন চ্যানেল ই মসফেটের ছবি। আর যদি আমরা এন চ্যানেল পি মসফেট আঁকতাম তাহলে কেমন হতো, সরি পি চ্যানেল ই মসফেট যদি আঁকতাম, পি চ্যানেল ই মসফেট যদি আঁকতাম সেটা কেমন হতো, পি চ্যানেল ই মসফেট যদি আমরা বলতাম সেটা কেমন হতো, এটা কেটে আমরা ধরলাম এটা পি, পি চ্যানেল যদি বলতাম তখন আমার এই চ্যানেল দুটো পি টাইপের হতো, এটা আর নিচেরটা এটা পি হতো, মাঝখানের যেটা সাবস্ট্রেটের যেটা আছে ওটা এন টাইপের হতো, ব্যাস এইটুকুই পার্থক্য। ঠিক আছে, সুতরাং মসফেটের প্রকারভেদ গুলো বুঝতে পারলে, মসফেটের প্রকারভেদ গুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা সিম্বল দেখবো, সিম্বল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিম্বল গুলো জেনে রাখা জরুরি। বিভিন্ন ধরনের মসফেটের সিম্বল কিরকম হয়, প্রথমে আমরা দেখবো এই যে আমাদের এন চ্যানেল ডি মসফেট, তার সিম্বলটা আমরা দেখে নেব। আমরা প্রথমে এই ছবিটাকে কপি করি,
তারপরে সিম্বলটা আমরা দেখব। এটা হচ্ছে এন চ্যানেল ডিমস, এটা কিন্তু সিম্বল নয়। সিম্বল আঁকতে গেলে এটা কি বলবে, যদি তোমাকে অপারেশন বোঝাতে বলে সেটা বোঝানোর স্বার্থে কিরকম জিনিসটা থাকে সেটা বোঝার জন্য। সিম্বল কিন্তু এটা নয়। সিম্বল আঁকতে বললে কেউ এটা এঁকে দিও না। সিম্বল হচ্ছে যেরকম এফইটির সিম্বল থাকে, ফেটের ক্ষেত্রে যেরকম সিম্বল হয়, বিজেটির ক্ষেত্রে যেমন সিম্বল হয়, মসফেটেরও তো সিম্বল থাকবে। তো এখানে হচ্ছে এরকম সিম্বল থাকে, ঠিক আছে। এক্ষেত্রে সিম্বলটা হবে এরকম। আচ্ছা, এবার কোন টার্মিনালটা কি বলো? হ্যাঁ বলো তো কোন কন্ট্যাক্টটা আছেন? আমি এটার ছবি আঁকছি, এই যেটা আচ্ছা। আছে যেটা আছে ওটারই ছবি আঁকবো। এখন আমি এখনো যে ওটা এঁকেছি তা বলা যাবে না, এটা বলবো, কিন্তু তার আগে আমাকে একটা জিনিস করতে হবে। আমি ফার্স্টে বলে দিই এটার মানে মনে রাখবে কি করে। উপরেরটা কি টার্মিনাল হবে বলো? ড্রেন, উপরেরটা ড্রেন হবে, নিচেরটা সোর্স, সোর্স, মাঝেরটা গেট, সাবস্ট্রেট। হ্যাঁ এটা হবে সাবস্ট্রেট। এটা হচ্ছে সাবস্ট্রেট, ঠিক আছে। এটা হচ্ছে সাবস্ট্রেট। এটা হচ্ছে সাবস্ট্রেট। আর এইটা কি হবে তাহলে? এই যেটা এদিক থেকে বেরিয়ে আছে গেট। এটা হবে গেট, ঠিক আছে। এটাকে অনেক সময় এরকমও দেখানো থাকে, কারণ এতটা বড় না রেখে একটু ছোট করে দেখাতে হয়। কারণ যেহেতু দেখো গেটটা যেটা সেমিকন্ডাক্টর এর পরে যেটা তোমার SiO2 লেয়ারটা আছে ওটা কিন্তু অনেক ছোট আছে, যে কারণে বেশি বড় দেখাবে না, এটাকে মিডিল থেকে বার করাটাই ভালো। এটা হচ্ছে গেট টার্মিনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে চ্যানেলটা যেটা আমাদের এন চ্যানেল আর যে আমাদের গেট, এদের মধ্যে ডাইরেক্ট কি কোনো কন্ট্যাক্ট আছে? ডাইরেক্ট কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই, কারণ এদের মাঝখানে কে ঢুকে আছে? এদের মাঝখানে ঢুকে আছে SiO2, অক্সাইডের একটা লেয়ার। অক্সাইডের যে লেয়ারটা আছে এটা কিন্তু একটা ইনসুলেটর। এটা কি ইনসুলেটর? ইনসুলেটর কি করে? ইনসুলেটর কারেন্ট কন্ডাকশন হতে দেয় না। মানে ডাইরেক্ট দুটো জায়গা যদি থাকে, ধরো দুটো পয়েন্ট, তাদের মধ্যে যদি আমরা ইনসুলেটর রেখে দিই, দুটো ধরো টার্মিনাল, এদিকটা একটা পজিটিভ চার্জ আর আমরা মাঝখানে যদি একটা, ওই দিকটা ধরো নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। ক্যাপাসিটরের মতন বলছেন? এটা একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে। ক্যাপাসিটরে অ্যাকচুয়ালি তাই হয়, মানে একটা প্লেটে পজিটিভ চার্জ থাকে আর একটা প্লেটে নেগেটিভ চার্জ থাকে, মাঝখানে কি থাকে? ইনসুলেটর থাকে। মাঝখানে থাকে ইনসুলেটর। এখানে নীল রঙের যেটা আমি ভাবলাম ওটা হচ্ছে ইনসুলেটর। তাহলে ইনসুলেটর কি করছে না, একদিক থেকে অন্যদিকে চার্জ ক্যারিয়ার গুলোকে যেতে দেয় না। এখানেও এই SiO2 ঠিক সেই কাজটাই করছে। এই এন চ্যানেল আর এই যে গেট টার্মিনাল, এদের মধ্যে সরাসরি কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট হতে দেয় না এই SiO2 যে লেয়ার সেটা, ঠিক আছে। যেহেতু ইলেকট্রিক্যাল সরাসরি কোনো কন্ট্যাক্ট নেই, তার জন্যই দেখো এখানে এই ফাঁকটা রাখা হয়েছে, নাহলে কিন্তু এই ফাঁকটা থাকতো না। তোমরা ভেবে দেখো, যত এতদিন পর্যন্ত যতগুলো সিম্বল শিখেছো, যেমন বিজেটির হোক বা জেফেটের হোক, সেখানে এরকম ফাঁক কি কোথাও ছিল? এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ, এই ফাঁকটা কোথাও ছিল কি? এই ফাঁকটা এখানেই আছে। এই ফাঁকটা কি সিগনিফাই করছে? এই ফাঁকটা সিগনিফাই করছে যে এখানে এখানে কি, এখানে একটা অক্সাইডের লেয়ার আছে, ঠিক আছে। অক্সাইডের লেয়ার আছে, যে অক্সাইডের লেয়ারটা একটা ইনসুলেটরের মতো বিহেভ করছে, এবং যেটা গেটটাকে মানে আইসোলেট করে রেখেছে, বা ড্রেন যে চ্যানেলের সঙ্গে গেটের কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই সেটাকে বোঝাতে চাইছে। আর এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে সাবস্ট্রেট যেটা আছে, সাবস্ট্রেট যেটা আছে সেটা কি টাইপের সাবস্ট্রেট? সেটা হচ্ছে পি টাইপের। আর আমাদের যেটা চ্যানেল আছে সেটা হচ্ছে এন টাইপের, ঠিক আছে। তাহলে তোমরা দেখো
এখানে তীর চিহ্নটা আমাকে দিতে হবে, আমি যাতে এন চ্যানেল না পি চ্যানেল কি করে বোঝাবো, তীর চিহ্ন দিয়ে বোঝাবো। এখানে কি মনে হয় এন চ্যানেল হলে কি হয়, কারেন্ট কি হয় বলো? যেরকম আমাদের জেফেটের ক্ষেত্রে হয়েছিল, এন চ্যানেল হলে আমরা তীর চিহ্নটা কোন দিকে দেখাতাম? এটা ভিতরের দিকে হবে, ইন্টার করবে। এখানেও তাই, এখানে পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, সবসময় তো এদিকেই হবে না, চার হোলস যেগুলো, হোলসের ফ্লো যেদিকে হয় আমরা তো সেদিকেই ধরি কারেন্টের ফ্লো। সুতরাং এই তীর চিহ্নের অভিমুখটাই ভেতরের দিকে হবে। এই ভেতরের দিকে তীর চিহ্নের অভিমুখ এটা সিগনিফাই করছে যে চ্যানেলটা হচ্ছে এন এন টাইপের চ্যানেল। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছি। তাহলে তীর চিহ্ন ভেতরের দিকে, এর মানেই হয়ে গেল এটা কি, এটা হয়ে গেল আমাদের এন চ্যানেল ডি মসফেট, এটা হয়ে গেল এন চ্যানেল ডি মসফেট। এবার এই সিম্বলে অনেক সময় কি করা হয়, অনেক সময় এই সাবস্ট্রেট আর সোর্সকে আলাদা আলাদা করে দেখানো হয় না, এই দুটোকে শর্ট করেও দেখানো হয়। ঠিক আছে, এই দুটোকে যদি শর্ট করে দেখাও তখন কি রকম হয়ে যাবে সিম্বলটা, ওই দুটোকে যদি শর্ট করে দাও তাহলে তোমার এরকম হয়ে যাবে, এই দুটো শর্ট করে দিলে। ঠিক আছে, বাকি যেরকম আছে থাকলো, বাকি যেরকম আছে থাকলো। এটা হয়ে গেল আমাদের গেট টার্মিনাল, এটা হয়ে গেল আমাদের ড্রেন টার্মিনাল, আর নিচেরটা হয়ে গেল সোর্স টার্মিনাল। এখানে আর সাবস্ট্রেটটা আমরা আলাদা করে দেখালাম না, কারণ সাবস্ট্রেট এমনিতেও দেখতেই পাচ্ছ, যেটা মসফেটের যেটা আমাদের পাওয়া যায় মার্কেটে, সেখানে কিন্তু সাবস্ট্রেটের জন্য কোনো টার্মিনাল নেই, কারণ সেখানে সোর্স এবং সাবস্ট্রেট এই দুটো কিন্তু ইন্টারনালি শর্ট করা আছে। ঠিক আছে, তো এই সিম্বলটার মাধ্যমেও তো সেটা বুঝতে পারা উচিত, সেটা বোঝানোর স্বার্থে দেখো এরকম ভাবেও কিন্তু সিম্বলটা দেখানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সিম্বলটাই তোমরা দেখবে। ঠিক আছে, এখানে দেখো সোর্স এবং সাবস্ট্রেটকে ইন্টারনালি শর্ট করে দিয়েছে, এখানে ইন্টারনালি এই দুটোকে শর্ট সার্কিট করে দেওয়া হচ্ছে। আর এটা হলো গেট, উপরেরটা হলো ড্রেন, নিচেরটা হলো সোর্স। এটাও কি, এটাও হচ্ছে ওই এন চ্যানেল ডি মসফেট। ঠিক আছে, এন চ্যানেল ডি মসফেট। পি চ্যানেল ডি মসফেটের ছবি কিরকম হবে বলো, পি চ্যানেল ডি মসফেটের ছবি কিরকম হবে? বুঝতে পারছো পি চ্যানেল ডি মসফেটের ক্ষেত্রে কি চেঞ্জ হবে বলো, চেঞ্জটা কোথায় হবে? স্যার সিম্বলের ডাইরেকশনটা বাইরের দিকে হবে। বাইরের দিকে চিহ্নটা চেঞ্জ হবে। তীর চিহ্নটা, খালি তীর চিহ্নটুকু চেঞ্জ করে দিলেই তোমার ওটা এন চ্যানেল মানে পি মসফেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে তীর চিহ্নটা যেটা আমরা এখানে দেখিয়েছি এরকম, এখানে যেটা আমরা এরকম দেখিয়েছি, সেটা যদি আমরা এরকম নিয়ে গিয়ে ধরো এইদিকে দেখালাম, এইখানে দেখালাম, ঠিক আছে, এবং নিচেরটাতেও তাই করব, নিচেরটাতেও আমরা এই তীর চিহ্ন এইটা মুছে দেবো, মুছে দিয়ে আমরা কি করব, এরকম রেখে এই তীর চিহ্নটা ধরো আমরা এইখানে এরকম দেখিয়ে দিলাম, এটাই হয়ে গেল। এটাই কিন্তু আমাদের তখন আর এটা এন চ্যানেল থাকলো না, এটা আমাদের পি চ্যানেল হয়ে যাবে, আর এটাও তখন পি চ্যানেল হয়ে যাবে, এটাও তখন পি চ্যানেল বলবো আমরা। ঠিক আছে, তার মানে পি চ্যানেল আর এন চ্যানেলের পার্থক্য বুঝতে গেলে খালি এটুকুই বুঝতে হবে যে তীর চিহ্নটা কোন দিকে আছে। যেরকম আমাদের সব ক্ষেত্রেই তাহলে দেখো একটা তীর চিহ্নের পার্থক্য, ট্রানজিস্টার মানে বিজেটি যেটা আমাদের ছিল, বিজেটির ক্ষেত্রেও এনপিএন আর পিএনপি, সেখানে ওই তীর চিহ্নের অভিমুখ দেখে বুঝতে হবে। জেফেটের ক্ষেত্রেও আমাদের এন চ্যানেল জেফেট এবং পি চ্যানেল জেফেট, সেখানেও তীর চিহ্নটা যদি ভেতর দিকে ঢোকে তাহলে এন চ্যানেল, আর যদি বাইরের দিকে বেরোয় তাহলে পি চ্যানেল। আর মসফেটের ক্ষেত্রেও তাই, এখানে সাবস্ট্রেটের এখান দিয়ে যে তীর চিহ্নটা দেখাতে হয়, সেই তীর চিহ্নটা যদি ভেতর দিকে মুভ করে থাকে, মানে ভেতরে ঢুকছে, তার মানে এন চ্যানেল, আর যদি বাইরের দিকে বেরোয় তাহলে হচ্ছে পি চ্যানেল। ঠিক আছে, এটা হয়ে গেল ডায়াগ্রামে তাহলে চ্যানেলটা পি হয়ে যাবে আর সাবস্ট্রেটটা এন হয়ে যাবে। হ্যাঁ, যদি আমাদের এটা পি চ্যানেল করতে হয়, পি চ্যানেল করলে এটা আমাদের এন থেকে ওটাকে পি করে দেবো, আর এটাকে কেটে এন করে দাও। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এন চ্যানেল হবে না, এটা তখন পি চ্যানেল হয়ে যাবে, পি চ্যানেল ডি মসফেট। ঠিক আছে, ডায়াগ্রামটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে ডি মসফেটের সিম্বল তো দেখে নিলে, তাহলে ডি মসফেটের যে অপারেশন সেগুলো আমরা পরের দিন দেখবো, এবং ই মসফেটেরও সিম্বল এবং অপারেশনটা আমরা পরের দিনই ডিসকাস করবো। ঠিক আছে, আজকে যেগুলো বলা হলো এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বিশাল কুমার দাস, বিশাল কুমার দাস, মনতোষ গড়াই, মনতোষ গড়াই। হ্যালো স্যার। হ্যাঁ, বলছি কি কি ধরনের মসফেট পড়লে আজকে বলো? Sir, P channel D MOSFET and N channel D MOSFET.
এন চ্যানেল ডি মসফেট, ঠিক। আর কি কি ধরনের মসফেট হয় বললাম, আর একটা কি ধরনের হয়? D MOSFET and E MOSFET. ডি মসফেট এন্ড ই মসফেট, ঠিক ঠিক। ডি মসফেট এবং ই মসফেট, ঠিক আছে। মসফেটের পুরো নামটা বলতে পারবে প্রসেনজিৎ দাস? মসফেটের পুরো নামটা বলতে পারবে? Some mix oxide till হ্যাঁ, কি effective কি কি অক্সাইড, কি অক্সাইড? mix oxide. মিক্স অক্সাইড আবার কি? কিসের মিক্স? No, no, sir. Metal oxide. Sorry, sir. মেটাল অক্সাইড। হ্যাঁ, মেটাল অক্সাইড। Metal oxide, sir, field effective transistor. ফিল্ড এফেক্টিভ। আর এসটা কোথায় গেল? Transistor, sir. Head. ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, কিন্তু এসটা কি তো বললে না। মেটাল অক্সাইড তারপরে এসটা কেন ছিল? মস তো। এসটা কিসের জন্য? মেটাল অক্সাইড তারপরে এসটা কিসের জন্য? মস। Silicon, sir. এসটা সিলিকন না? সিলিকন না, সিলিকন কি জিনিস, কি ধরনের? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। স্যার হ্যাঁ, বলছি এই মসফেট এর অ্যাডভান্টেজেস গুলি কি কি? মসফেটের অ্যাডভান্টেজ হচ্ছে, একটা তো জানলেই যে জেফেটের ক্ষেত্রে যেটা ডিসঅ্যাডভান্টেজ, ওটাকে কেবল একটা মাত্র মোডেই অপারেট করানো যায়। মসফেটকে কিন্তু এনহ্যান্সমেন্ট মোড অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্রেশন মোড দুটোতেই অপারেট করানো যায়, ঠিক আছে। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে মসফেটের ক্ষেত্রে আমরা ইনপুট ইম্পিডেন্স যেটা হয়, ইনপুট ইম্পিডেন্সটা আরো বেশি হাই হয়, ঠিক আছে। জেফেটের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স যা ছিল, এখানে কিন্তু ইনপুট ইম্পিডেন্সটা তার থেকে আরো বেশি হাই হয়। বিজেটির ক্ষেত্রে সব থেকে কম হয়, তাই না? বিজেটির ক্ষেত্রে আরো কম হয়, তার জন্য ওখানে বেসে কারেন্ট ফ্লো হতো, ঠিক আছে। মানে যত তুমি এই হায়ার লেভেল ডিভাইসে যাচ্ছ, ইনপুট ইম্পিডেন্স তত বেশি হাই, এবং তার মানে হচ্ছে গেইন তত বেশি হাই হবে। স্যার মসফেট এর কি এফিসিয়েন্সিটা অনেক বেশি হয় নাকি জেফেট এর থেকে? অবশ্যই মসফেটের মানে যত তুমি সুইচিং এফিসিয়েন্সি, এগুলো অনেক বেশি হাই হবে মসফেটে। স্যার হ্যাঁ এইগুলো তো স্যার ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস হ্যাঁ মসফেট। হ্যাঁ, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর মানে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস।